আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বিএনপির একটা অনেকে বলে না যে গোদের উপর বিস্ফোরা, বিএনপির এখন সে অবস্থা কেন? প্রথমত তারা একটা ঝামেলায় আছে। অন্তর্বর্তীকালীন সরকার, জামাতে ইসলাম, এদের সঙ্গে একটা রাজনৈতিক দ্বন্দ্বে তারা আছে। যে জুলাই সনদ কিভাবে হবে, অথবা গণভোট কবে হবে, অথবা গণভোট আদৌ হবে কিনা, এ সমস্ত নিয়ে এক ধরনের রাজনৈতিক দড়ি টানাটানির মধ্যে তারা আছে। এর মাঝে আবার জটিলতা দেখা দিয়েছে নিজেদের দলের অভ্যন্তরে। দলটাকে তারা এমনভাবে এতদিন চালিয়েছে অথবা এমনভাবে গঠন করেছে যে দলীয় শৃঙ্খলা বলতে যে কিছু নেই সেটা যেন দিন দিন প্রকট হয়ে দেখা দিচ্ছে। এবং এই শৃঙ্খলা কেন নেই সেটা নিয়েও কিন্তু বহুবার আমি আলাপ করেছি। আমি নিজেও বহুবার বলেছি, আমি মনেও করি যে বিএনপির মধ্যে যে দলীয় শৃঙ্খলার যে অভাব, যে নিয়ন্ত্রণহীন অবস্থা, এর জন্য দায়ী বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এরা সবাই নিজেরা এক একজন গ্রুপ লালন করেন, এক একটা লাইন তারা মেনটেন করেন। নিজের লাইনের লোক হলে তার 7 খুন মাপ, নিজের পছন্দের লোক হলে তার আর কোনো সমস্যা নেই, তাকে মনোনয়ন দিতেই হবে। আর যাকে অপছন্দ করেন সে যত যোগ্যই হোক না কেন তাকে দূরে ঠেলে রাখতে হবে। এই প্রবণতা আমরা বিএনপির মধ্যে অনেক দিন ধরে দেখছি। যখন বিএনপি দৌড়ের উপর ছিল আওয়ামী লীগ আমলে, তখনও তাদের মধ্যে আমরা এ ধরনের আচরণ দেখেছি। এখন যখন তারা নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন দেওয়া শুরু করলো, তখন আমরা আরও একটা জিনিস দেখলাম। আপনারা জানেন এরই মধ্যে 300 আসনের মধ্যে 237টা আসনে তারা মনোনয়ন ঘোষণা করেছেন। তার মধ্যে ঘোষণার একদিন পরেই একটা আসনে তাদের স্থগিত করতে হয়েছে, সেটা হলো মাদারীপুর 1 আসনে। মিস্টার কামাল জামান নামে এক লোককে মনোনয়ন দিয়েছিল। তার বিপরীতে মাদারীপুরের ওই আসনের লোকজন যারা অন্য একটা প্রার্থী ছিলেন, অন্য একাধিক প্রার্থী ছিলেন, তাদের সমর্থকরা সেখানে ভাঙচুর করেছে, আন্দোলন করেছে, বিক্ষোভ করেছে এবং রাজপথ তারা ব্লক করে দিয়েছিল টায়ার জ্বালিয়ে। সেই ঘটনার প্রেক্ষিতে ওই আসনের মনোনয়নটা তারা স্থগিত করেছে। আমরা এরই মধ্যে শুনেছি প্রথম জায়গায় মনোনয়ন দেওয়া হয়েছিল মিস্টার কামাল জামান, তিনি নাকি অলরেডি দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন। এটা এমনও শোনা যায় ওই এলাকার অনেক লোকের কাছে আমি শুনেছি যে বিপুল পরিমাণে অর্থ নাকি উনি ব্যয় করেছিলেন, এবং মানে কত কোটি টাকা এটা আমি কীভাবে বলতে পারবো না, বাট অঙ্কটা অনেক বড়। এবং এরপরে শুনেছি উনি নাকি এখন নাকি লন্ডন যাওয়ার কথা চিন্তা করেছেন, অথবা যাচ্ছেন, অথবা গিয়েছেন, এরকম কিছু একটা হবে, অথবা লোক পাঠিয়েছেন, সেখানেও বিপুল অঙ্কের টাকা দিয়ে পাঠিয়েছেন। মানে যদি এখন উনি আবার নমিনেশন ফেরত পান তাহলে মনে হবে টাকায় বোধহয় কাজ হয়। যা হোক, এটা নিয়ে আলোচনা হচ্ছে। উনি আবার এর মধ্যে এলাকায় একটা বড়সড় মিটিংও করেছেন ওনার পক্ষে, এবং ওনার আগের যে কর্মকাণ্ড যে সমস্ত ঘটনা প্রবাহ এখন প্রকাশিত হচ্ছে সেগুলো দেখলে বোঝা যায় যে ওনার সঙ্গে আগের সরকারের কতটা সম্পর্ক ছিল অথবা ছিল না। যা হোক, সেটাই হলো একটা বিষয়। কিন্তু আমরা যদি একটার পর একটা দেখি যে কোন কোন ঘটনায় কোথায় কোথায় এর পর্যন্ত গণ্ডগোল হয়েছে, এর মধ্যে অনেক জায়গায় কিন্তু বিশেষ করে চট্টগ্রাম 4-এ যে ঘটনাটা ঘটেছে, চট্টগ্রাম 4 মানে সীতাকুণ্ড এলাকায়, এখানে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়নি। না দেওয়াতে তার এখানে ঝামেলা হয়েছে। ওই একই অবস্থা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বিভিন্ন জায়গায় অবরোধ, এগুলো দেখেছে। মজার একটা ব্যাপার হয়েছে আপনার ফেনী 2 আসনে, আপনারা একটা ছবি নিশ্চয়ই দেখেছেন। এর মধ্যে আমি দেখে বেশ ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে। উনি একটা অদ্ভুত নিয়মে প্রতিবাদ করেছেন। উনি জেলা বিএনপির যিনি সদস্য সচিব ছিলেন আলাল উদ্দিন আলাল, তিনি অন্য কোনো ভাঙচুরে যান নাই। তিনি একটা ধান ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে ক্রিকেট খেলায় যেরকম রিভিউ নেওয়া হয়, মানে আম্পায়ার একটা সিদ্ধান্ত দিল, তো সেই সিদ্ধান্তের মানে আপনার প্রতিবাদ করে যেমন পুনর্বিবেচনার কথা জানিয়ে যখন রিভিউ চাওয়া হয়, যে হাত এরকম করে দেওয়া হয়, উনি ঠিক এভাবে ধান খেতে দাঁড়িয়ে একটা রিভিউর আবেদন করেছেন। উনি বলেছেন যে ওনার একটা রিভিউ করা দরকার, যাকে দেওয়া হয়েছে তার তুলনায় তারটা একটু বিবেচনা করা যেতে পারে। এরকম ঘটনা কিন্তু ঘটেছে বিভিন্ন জায়গায়। এবং আমি কালকেও একটা স্টোরি করেছিলাম এই জন্য, ঢাকা 10 আসনে এনসিপির একজনকে দেওয়ার কথা বলা হচ্ছিল কিনা, অথবা আসিফ মাহমুদকে দেওয়া হবে কিনা। এখানকার 2জনই খুব ভালো প্রার্থী, তাদেরকে বাদ দিয়ে এটা নিয়েও আলোচনা হচ্ছে। এবং তারও চেয়ে ইন্টারেস্টিং হলো আপনার ঢাকা 18 আসনে, মানে উত্তরা এই আসনে, যে এই মুগ্ধর ভাই স্নিগ্ধকে দেওয়ার কথা বলা হচ্ছে। এর জন্য অলরেডি ওখানকার বিএনপির যা নেতা আছেন যিনি আর কি,
তার বিরুদ্ধে অনেক চাঁদাবাজির অভিযোগ আছে, তার অনুসারী নাকি বিশাল বিশাল মিছিল করছেন। তো এটাও হচ্ছে। কিন্তু আবার এই স্নিগ্ধ সাহেব মাত্র কয়েকদিন আগে সেখানে যোগ দিয়েছেন। আলোচনা হচ্ছে মিরপুরে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, এই তুলি নামে যে ভদ্রমহিলাকে দেওয়া হয়েছে আপনার, উনি গুম বিষয়ক যে কমিটি, সেই কমিটির উনি মূল উদ্যোক্তা ছিলেন এবং উনি খুব মানে মানে কি বলবো, খুবই ক্যারিসমেটিক ক্যারেক্টার একজন। কিন্তু ইন্টারেস্টিং হলো উনি নাকি মিরপুরে চাননি, উনি থাকেন শাহিনবাগ এলাকায়। তো শাহিনবাগ এলাকায় যেটা, এই এলাকায় উনি চেয়েছেন, কিন্তু ওনাকে দেওয়া হয়েছে মিরপুর এলাকায়। তো এগুলো নিয়েও নানা রকম কিন্তু আলাপ আলোচনা চলছে অনেক জায়গায়। আমি কয়েকটা নাম আপনাদের কিছু কিছু বলতেও চাই। যেমন ধরা যাক ময়মনসিংহ গৌরীপুরে, এখানে অলরেডি দুই পক্ষের মধ্যে মারামারি হয়ে গেছে, এক পক্ষের অনেকগুলি লোককে কিন্তু অলরেডি বহিষ্কার করা হয়েছে। দেখলাম আজকে, এটা দেখলাম আর কি। আবার হবিগঞ্জে একটা ঘটনা আছে, হবিগঞ্জ 4 আসনে এখানে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, এই ভদ্রলোকের বয়স হলো 86 বছর, অনেক বয়স, কিন্তু উনি শিল্পপতি এবার। এবং উনি বিএনপিতে অনেকবার নির্বাচন করেছেন, অনেকবার ফেল করেছেন। উনি কখনো পাশ করেছেন কিনা জানি না, আমার যতটুকু জানা উনি 91, 96, 2001, 2008 প্রতিবারই মনোনয়ন পেয়েছেন, প্রতিবারই উনি ফেল করেছেন। ওনাকে আবারও দেওয়া হয়েছে এবার শোনাগুলো, এবং সেখানে ওনাকে অনেক টাকা লেনদেন হয়ে গেছে। এবং এই যে লেনদেন করার ক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়া 5-এর কথা বলি, ব্রাহ্মণবাড়িয়া 5 অথবা ব্রাহ্মণবাড়িয়া যে আখাউড়া কসবা এলাকায়, এখানে নাকি একজন কানাডার নাগরিকের মনোনয়ন দেওয়া হয়েছে। উনি কানাডার নাগরিক। এখন বিদেশি নাগরিককে মনোনয়ন দেওয়া হবে কেন? আমি ব্যক্তিগতভাবে কিন্তু যে কোনো বিদেশি নাগরিককে মনোনয়ন দেওয়ার বিপক্ষে। আমি মনে করি এই দেশে প্রচুর দেশপ্রেমিক লোক আছে, দলের জন্য নিবেদিত প্রাণ প্রচুর লোক আছে। বিদেশি লোককে আপনার মনোনয়ন দিতে হবে কেন? এরকম লন্ডন বিএনপির একজন ব্যক্তি এসে সিলেটে মনোনয়ন নিচ্ছেন, ভদ্রলোক ভালো, কিন্তু উনি তো বিদেশের নাগরিক, কেন দেওয়া হবে ওনাকে এইখানে মনোনয়নটা? এটা তো ঠিক না। উনি বলবেন যে আমি লন্ডন বিএনপি সাধারণ সম্পাদক, কিন্তু বাংলাদেশের তো আইন বলে যে বিদেশে আপনি কোনো রাজনৈতিক দল করতেই পারবেন না, শাখাও করতে পারবেন না, তার সাধারণ সম্পাদক কি মূল্যহীন। উনি একটু বেআইনি কাজে বসেছিলেন, এবং সেই লোককে এখানে নমিনেশন দেওয়া হবে নাকি? তাহলে এরপর থেকে বিদেশে অনেকে নানা ধরনের কমিটি করবে, আরেক হইচই ব্যাপার। এটা কেন করতে হবে আপনাদের? তো এই যে বিষয়গুলো ঘটছে, এর তো কোনো, এই যে কানাডার নাগরিককে আপনি দিলেন কসবাতে, উনি সাবেক সচিব একজন, ভালো মানুষ, লেখাপড়া জানা, কিন্তু উনি এখানে এই যে আন্দোলন হয়েছে, বিএনপি যে গত 15-16 বছর যে বিএনপির বিরুদ্ধে যে অত্যাচার করেছে এই স্বৈরাচারী সরকারগুলো, যে সরকার, সেখানে কি উনি কি কোনো ভুক্তভোগী? উনকি দল টিকিয়ে রাখার ক্ষেত্রে ওনাকে কোনো ভূমিকা ছিল? দলের নেতাকর্মীর সঙ্গে ওনার কোনো সম্পর্ক ছিল? ছিল না তো। যারা এখানে ছিলেন তাদের মধ্যে কাউকে দেন, ঠিক আছে। যিনি শীর্ষ ব্যক্তি তাদের আপনার পছন্দ না, সে ভালো না, তাহলে আপনার যে নিবেদিত প্রাণ তাকে দেন। এই বিষয়গুলো কিন্তু খুব ইন্টারেস্টিং। ব্যাপারটা কেন যে এই মনোনয়নগুলো হয় কিভাবে, আর এবার এত মারামারি হচ্ছে কেন? দুটো কারণ। প্রথম কারণ হলো, ধরে নেওয়া হয় যেহেতু এখন আওয়ামী লীগ নাই, অতএব তারা ধরেই নিয়েছেন যে বিএনপির মনোনয়ন পাওয়া অর্থই হচ্ছে নিশ্চিত বিজয়। অতএব মনোনয়ন পর যা খরচ করার, এটা মনোনয়নের জন্য খরচ করতে হবে। ইলেকশনের মনোনয়ন পাওয়ার পর আর নির্বাচনী প্রচারণার জন্য খরচ না করলে চলবে, মনোনয়ন পাওয়ার জন্য তারা বড় খরচটা করতেছে। এবং এই খরচের টাকাটা যাচ্ছে কোথায়, কীভাবে খরচ করছে তারা? আমরা কিন্তু অনেকের নাম শুনছি, একদম আপনার এই সেন্ট্রাল কমিটি এলো, কেন্দ্রীয় কমিটি, এটা সবাই জানে, এটা এটা এখানে নতুন কিছু নাই। যাদেরকে আমরা টেলিভিশনে দেখি, কথা বলি, নীতি কথা বলেন ওনারা, ওনাদের নামও আমরা শুনতে পাই, ওনারা নিচ্ছেন। লন্ডনের সঙ্গে তাদের যোগাযোগ ভালো, তাদের নামও শুনতে পাই, টাকা নিচ্ছেন। তো এগুলি একদম যে হয়তো আপনি বলবেন না এগুলি সব সত্য না, হ্যাঁ হয়তো সব সত্য নয়, কিন্তু এটা একটা প্রবাদ আছে না যে যা রটে তার কিছু তো বটে। কিছু হচ্ছে ঘটনা ভাই, কিছু হচ্ছে বলে সবগুলিতে আপনারা হয়তো পাচ্ছেন না, কিন্তু কিছু কিছু জায়গাতে আপত্তি উঠছে, এবং লোকজন যে জানে কে টাকা দিয়ে নমিনেশন পেল। আমরা কিন্তু একটা বদনাম শুনেছিলাম 2018 সালে, এবং সেটা নিয়ে আওয়ামী লীগকে আমরা প্রায় বলতে শুনতাম যে ওই সময় নাকি বিশাল মনোনয়ন বাণিজ্য হয়েছে। তো সেই কথা যদি এখন, যখন আওয়ামী লীগ নেই, যখন বিএনপি নিশ্চিতভাবে ক্ষমতায় যাচ্ছে বলে অনেকে মনে করছি, সেই সময় যদি একই অপবাদ শুনতে হয়, একই কথা শুনতে হয়, এখন তারা আওয়ামী লীগ ছড়াচ্ছে না, এখন কে ছড়াচ্ছে? এই আলোচনাগুলো কেন আমাদের শুনতে হচ্ছে? আমরা তো এরকম আশা করিনি। যারা টাকা নিচ্ছেন বলে যাদের নামে অভিযোগ উঠছে, এই লোকগুলো তো আগামীতে ক্ষমতায় আসবেন। এখন তারা যদি ক্ষমতায় আসতে যে নিজের দলের কাছ থেকে টাকা খাওয়া শুরু করেন, যখন তারা ক্ষমতায় আসবেন তখন তারা কী পরিমাণ এবং কাদের কাছ থেকে টাকা খাবেন, এটা ভাবতেই কিন্তু আমরা আসলে হতবাক হয়ে যাচ্ছি।
এর মধ্যে একটা কথা শুনলাম, যেটা সুখবর, সেই সুখবরটা দিয়ে শেষ করি। একটা সুখবর শুনলাম যে একটা নিরপেক্ষ তদন্ত নাকি করার ব্যবস্থা করছে বিএনপি। এটা আমার কাছে খুব পজিটিভ মনে হয়েছে। আমি জানি না, হয়তো আমার ধারণা যেটা, এটা হয়তো তারেক রহমান সাহেবের আগ্রহতে হয়েছে, কারণ তারেক রহমান সাহেব যেহেতু ইংল্যান্ডে থাকেন, উনি এরকম দেখেছেন, ওখানে কিন্তু এরকম হয় এবং ইন্ডিয়াতেও এরকম হয়। নিরপেক্ষ একটা প্রতিষ্ঠান, তারা নির্বাচনের ব্যাপারে দলীয় প্রধানকে হেল্প করেন, তারা নানা রকমভাবে কথা বলেন, কারণ দলের লোকদের মধ্যে এই যে কোটারি থাকে, সিন্ডিকেট থাকে, তার বাইরে একটা নিরপেক্ষ প্রতিষ্ঠান দিয়ে একটা বিচার করানো হয়, জাজ করানো হয় যে আসলে কোন এলাকায় কে কতটুকু জনপ্রিয়, অথবা যার যার বিরুদ্ধে অভিযোগ উঠছে সেই অভিযোগগুলো কতটুকু গ্রহণযোগ্য। এরকম একটা নিরপেক্ষ প্রতিষ্ঠান দিয়ে একটা যাচাই বাছাইয়ের কথা আমরা যেটাকে শুনতে পাচ্ছি। আমি জানি না এটা কতটুকু সত্য, তবে যতটুকু শুনেছি হয়তো সত্য। বিএনপির তালিকা নিয়ে বিরোধ সামলাতে যদি তারা নিরপেক্ষ তদন্তটা পরিচালনা করেন, আমি মনে করি এটা হবে খুবই একটি ইতিবাচক পদক্ষেপ। এবং এটা করার পর আমি দুটো অনুরোধ করতে চাই। একটা অনুরোধ হলো, তদন্তে যাদেরকে পাওয়া যাবে যারা অযোগ্য, তাদেরকে সরিয়ে দেওয়া, ওখানে যোগ্য লোককে দেওয়া। আর তারও চেয়ে বড় কথা, যাদের পরামর্শে অথবা যাদের সুপারিশে অযোগ্য লোককে নমিনেশন দেওয়া হয়েছিল, যাদের সুপারিশে, সে যত বড় নেতাই হোক না কেন, প্রথমত তার মনোনয়নটা বাতিল করা এবং তাকে দল থেকে তাকে সাহায্য করা। এরকম দু একজন লোককে সাহায্য করেন, দেখবেন দল ঠিক হয়ে গেছে। তা না হলে কিন্তু এই দল নিয়ে আপনাদেরকে অনেক দিন চলতে হবে। এভাবে যদি চলেন, তো দলের এই দুরবস্থা কিন্তু সামনের দিনও থাকবে। আমি জানি না শেষ পর্যন্ত কী হবে, তারপরেও আমরা দেখার অপেক্ষায় থাকব। আওয়ামী লীগের ভোটাররা এই মুহূর্তে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে আল্লাহর মালে পরিণত হয়ে গেছে। আল্লাহর মাল তো আপনারা বুঝেন, দুনিয়াতে তাদের কোনো অভিভাবক নেই, কোনো মুরব্বী নেই, কোনো রক্ষাকর্তা অধিকর্তা নেই। একমাত্র আল্লাহ যখন তার কোনো বান্দার জিম্মাদার হয়ে পড়েন, ঠিক সেই সময়টাতে আমরা তাদেরকে আল্লাহর মাল বলি। আবার কখনো দেখা গেল যে এই দুনিয়াতে কারো প্রয়োজনীয়তা শেষ হয়ে যায়, খুব অসুস্থ হয়ে পড়ে, আর বাঁচার আশা থাকে না, তখনও তাকে আমরা আল্লাহর মাল বলি। আর কখনো কখনো দেখা গেল যে একটা মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, মারা যায়, তখন আমরা বলি যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছেন। তো এই যে কথাগুলো, এই কথাগুলোর সঙ্গে বর্তমান আওয়ামী লীগের নেতাকর্মী বা ভোটারদের যে কি সম্পর্ক, সেটা নিয়ে কিছু বলার আগে সবার আগে যেটা বলে নেই, বাংলাদেশের এই মুহূর্তে যারা রাজনৈতিক দল আছেন, তিনটি রাজনৈতিক দল যারা খুবই আত্মবিশ্বাসী: বিএনপি, জামাত, এনসিপি। আবার উল্টে দিই, জামাত, এনসিপি, বিএনপি, অথবা এনসিপি, বিএনপি, জামাত। এর কারণ হলো এই তিনটি দলই ক্ষমতায় থাকার ব্যাপারে আর ক্ষমতায় যাওয়ার ব্যাপারে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বর্তমান সময়টিকে নিজেদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটিকে ইংরেজিতে আমরা বলতে পারি ফেভারেবল, এরকম একটা ফেভারেবল সময়কে তারা মনে করছে। বিএনপির তারেক রহমান সাহেব থেকে শুরু করে অন্যান্য যারা আছেন, তারা মনে করছেন যে ক্ষমতা আসা দরকার, সিংহাসন পাওয়া দরকার, মন্ত্রী পরিষদ গঠন করা দরকার, সংসদে আধিপত্য দরকার। কিন্তু বিএনপি যারা পথ ঘাট মাঠ দখল করে আছে, লক্ষ লক্ষ চাঁদাবাজ এবং দুর্নীতিবাজ, তাদের বক্তব্য হলো যে এইভাবেই ভালো, বরং তারেক রহমান সাহেব আসলে আমরা এইভাবে আসলে করতে পারবো না। এলাকাতে এমপি সাহেবের লোকজন, তার পরিবারের পরিজন, তার ক্যাডার, তারা প্রভাব বিস্তার করবে। তারপর যদি সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়োজিত করে এই চাঁদাবাজদের দমন করার জন্য, তাহলে তো ডলা খাবো আমরা সবার আগে। তো এই কথা স্মরণ করে যারা এই মুহূর্তে পথ ঘাট মাঠ, তারপরে টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, ময়লার ভাগাড় যা কিছু দখল করে রেখেছেন, তারা মনে করছেন এই তো বেশ আছি, যাক না, এইভাবে কিছুদিন চলুক, যতদিন ইচ্ছা ততদিন চলুক। আবার যদি খারাপ সময় আসে, আবার ভারতের পালিয়ে যাব, ভুটানে পালিয়ে যাব, নেপালে পালিয়ে যাব, সেই আওয়ামী লীগের মতো। টাকা থাকলে তো আসলে পৃথিবীর যে কোনো জায়গায় স্বর্গোদ্যান হতে পারে। টাকা থাকলে আপনি সুইজারল্যান্ডের নাগরিক হয়ে যেতে পারেন। টাকা থাকাটাই গুরুত্বপূর্ণ বিষয়। এটা দুর্নীতিবাজরা মোটামুটি বুঝেই গেছে সেই 1991 থেকে এ পর্যন্ত। এরশাদের সময় দুর্নীতিবাজরা ধরা খেয়েছেন, কিন্তু 91 থেকে
আজ অবধি যে সকল একেবারে লিস্টেড দুর্নীতিবাজ তারা জেলখানাতে গিয়ে রাজার মতো ছিলেন এবং জেলের মধ্যে তাদের বিয়ে শাদী হয়েছে, গার্লফ্রেন্ড গিয়েছে, তারা মদ পেয়েছে, গাঁজা পেয়েছে, সেরাটান সোনার গায়ের খাবার পেয়েছে, আবার রাজা হলে সেখান থেকে বের হয়ে এসে আবার মন্ত্রী এমপি হয়েছে। নাম ধরে ধরে বলতে পারবো। অনেক ব্যবসায়ী, অনেক তাবেদার, চাঁদাবাজ, গুন্ডা, বদমাইশ, আন্ডারওয়ার্ল্ডের ডন একইভাবে জেলখানাতে থেকেছে, দুবাইতে থেকেছে, মালয়েশিয়াতে থেকেছে, নেপালে থেকেছে, ডাজ নট ম্যাটার। তারা যেখানেই থেকেছেন সেখানে থেকে কেবলই মাত্র টাকার জোরে তারা সব কিছু ভোগ করেছেন। তো কাজেই যারা দুর্নীতিবাজ তারা মনে করে দল নিয়ে এত চিন্তা ভাবনা করার দরকার নেই, দলের চিন্তা দলের লোকজন করুক, আমরা আমাদের টেম্পো স্ট্যান্ডের চিন্তা ভাবনা করি। তো এইভাবে সবাই বলার চেষ্টা করছেন আমরা বেশ আছি। আর জামাত তারা মনে করছেন যে এটা তাদের একটা ঐতিহাসিক সময়। যদি ডক্টর মোহাম্মদ ইউনূস 50 বছর থাকতেন, আল্লাহ যদি তাকে হায়াতে তৈয়বা দান করতেন, তাহলে আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে জামাতের চাইতে আর খুশি কেউ হতো না। অন্যদিকে এনসিপি 50-50, তারা চিন্তা করছেন যে আমরা এত কষ্ট করে আন্দোলন করলাম, লড়াই করলাম, সংগ্রাম করলাম, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার পারিষদবর্গ এখানে সব মাখন খাচ্ছে, দুধের স্বর খাচ্ছে, আর আমরা রাস্তায় রাস্তায় গালাগালি খাচ্ছি, পান থেকে চুন খসলে লোকজন আমাদেরকে বকাঝকা দিচ্ছে, এটা কি ধরনের কথা? এটা স্মরণ করে তারা চিন্তা করছেন যে না, আমাদেরকেই ক্ষমতায় যেতে হবে, তারপরে নির্বাচনে জয়লাভ করতে হবে। কিন্তু বাস্তবতা তারা এই গত 14 মাসে যেটা বুঝে গেছেন সেটি হলো বিএনপি যদি ছাড় না দেয়, বিএনপি যদি তাদেরকে আসন না দেয়, তাহলে একটি আসন থেকে জয়লাভ করাটা তাদের জন্য খুব কঠিন হয়ে পড়বে। তো সেদিক বিবেচনায় তারা দিন শেষে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গেই সম্পর্ক রাখাটাকে নিজেদের জন্য সবচেয়ে নিরাপদ এবং ভালো তারা মনে করছেন। অন্যদিকে বিএনপি যারা কর্তা ব্যক্তি তাদের মধ্যে নানা রকম দ্বিধা এবং সংকট রয়েছে। আর এই সংকটের মধ্যে আওয়ামী লীগের যারা ভোটার আছেন, নিরীহ ভোটার, নেতাকর্মী নয়, তারা অনেকটা আল্লাহর মালে পরিণত হয়েছেন। দলের যারা পালিয়ে আছেন শীর্ষ নেতা কিংবা যে সকল এলাকাতে পাতি নেতা আছেন, পালাননি কিন্তু বিএনপি বা জামাতের সঙ্গে একটা নেগোসিয়েশন করে আছেন, কোনো মতে বেঁচে আছেন, তাদের কাছে নেতাকর্মীরা যদি কিছু বলতে যায় তারা বলে যে একটু রাখো, একটু চুপ করে থাকো, দেখো না নিঃশ্বাস নিতে পারছি না, আমার নিজেরই 6 ধারের 9 ধার নেই, তোমাদেরকে কি করব। তো এইভাবে যারা ভোটার, সাধারণ ভোটার, তারা দিক বিদিক ঘুরে বেড়াচ্ছে। এবং একথা সত্য যে বিএনপির লোক বা জামাতের লোক, এমনকি এনসিপির যারা লোক, এরকম ওই অসহায় আওয়ামী লীগের যারা সকল ভোটার রয়েছে তাদেরকে একটু হাত বুলালে, কথাবার্তা বলে তারা কিন্তু সেই দিকে চলে যাচ্ছে। সবচেয়ে বড় ব্যাপার হলো যে যেহেতু তাদের এই মুহূর্তে ক্ষমতা নেই, তারা কোনো একটা জায়গা থেকে স্ট্রংলি দাঁড়াতে পারছে না। তারা রাতের আধারে একজনকে কথা দিচ্ছে, দিনে একজনকে কথা দিচ্ছে, কিন্তু মিছিলে যাওয়ার মতো, প্রকাশ্যে সমর্থন করার মতো, বা তারা যদি বলবে যে আমরা আওয়ামী লীগ করে আমরা ভোট কেন্দ্রে যাব না, আমরা আমাদের নেত্রীর কথা মতো যাকে বলা হয় আমরা ভোট দেব না, কথা বলার মতো আওয়ামী লীগের কোনো ভোটার বাংলাদেশে নেই। তারা বরং আমার কাছে যেটা মনে হচ্ছে, যদি ভোট হয় কেবলই মাত্র যদি বিএনপির লোক না যায়, জামাতের লোকও না যায়, এনসিপির লোকও না যায়, কিন্তু আওয়ামী লীগের অনেক ভোটার এবং হিন্দু ভোটার বিশেষত, তারা সবার আগে মানে নিজেদের পিঠ বাঁচানোর জন্য তারা ভোট কেন্দ্রে গিয়ে উপস্থিত হবে। তারা হয়তো ভোটটা পচিয়ে ফেলবে, নেগেটিভ ভোট দেবে বা এমনভাবে সিল মারবে যেন ভোটটা কাউন্ট না হয়, কিন্তু তারা ভোট কেন্দ্রে উপস্থিত হবে, দেখাবে যে আমরা মানে ভোট দিতে এসেছি। এবং এটা মানে রাজনৈতিক দলকে যে বিপদে ফেলবে, এর কারণ হলো এই যে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি। কিন্তু দিন শেষে দেখা গেল যে ভোটার উপস্থিত হয়েছে 5000, ভোট পড়েছে 500 কাউন্ট করার মতো, বাকি ভিতরে গিয়ে শুধু ব্যালট ছিঁড়ে ফেলেছে, নষ্ট করেছে বা সিল দেয় নাই, এরকমভাবে ব্যালট ভরে দিয়েছে। এরকম চালাকি আগামীতে হবে, এটা নিশ্চিত। তো যেটা বললাম যে এখন আওয়ামী লীগের যে প্রার্থী তারা তো মাঠে আসতেছে না, আসবে না বা ভোট হবে না, এটি এখন ধরে নেওয়া হয়েছে। কাজেই আওয়ামী লীগের ভোটাররা এখন আল্লাহর মাল, গনিমতের মাল আমি বললাম না, গনিমতের মাল যদি বলি তাহলে বিজয়ী পক্ষ যে মাল সামানার উপরে মালিকানা লাভ করে সেটাকে গনিমতের মাল বলা হয়। তো আসলে এখন জুলাই আগস্ট বিপ্লবের পরে কোনো একক বিজয়ী পক্ষ নিজেদেরকে ক্ষমতার মসনদে বসাতে পারেনি।
বিএনপি বলছে আমরাই মাস্টার মাইন্ড, জামাত বলছে আমরা মাস্টার মাইন্ড, এনসিপি বলছে আমরা মাস্টার মাইন্ড, সাধারণ পাবলিক বলছে তোমরা কেউ মাস্টার মাইন্ড নও, আমরা সাধারণ জনগণ মূলত আমরা রাস্তায় নেমে এসেছিলাম, এই জন্যই এই বিপ্লব হয়েছে। তো এই জন্য আসলে গণিমতের মাল হিসেবে আওয়ামী লীগের সব কিছু নিজেদের কবজায় নেওয়ার মতো শক্তি বা সামর্থ্য এখন কোনো একক দলের নেই। ফলে কি হচ্ছে, আওয়ামী লীগের লোকজনদেরকে অসহায়, দুর্বল, আল্লাহর মাল ভেবে তাদেরকে যেভাবে পারা যায় ভয় দেখিয়ে, ভীতি দেখিয়ে, লোভ দেখিয়ে, লালসা দেখিয়ে, হুমকি দিয়ে কিংবা ক্ষেত্র বিশেষে কনভিন্স করে নিজেদের দলে আনার জন্য যে চেষ্টা, সেই চেষ্টা সকল রাজনৈতিক দলগুলো করে যাচ্ছে। এবং এখানে কোনো রাজনৈতিক দল কিন্তু পিছিয়ে নেই। আপনি ইদানিং দেখবেন যে বিএনপির অনেক প্রার্থী, এমপি প্রার্থী, তাদের এই বক্তব্যগুলো রীতিমতো ভাইরাল হয়ে গেছে। তারা সভা মঞ্চে বলছে যে আগে যেভাবে আওয়ামী লীগের লোকদেরকে দেখলেই তোমরা মারতে, বা আওয়ামী লীগ ধরো, সকাল বিকেল আওয়ামী লীগ ধরো আর পিটুনি দাও, মারধর করো, এটা এখন আর হবে না। আওয়ামী লীগের সব লোক খারাপ না, আওয়ামী লীগ অনেক ভালো লোক আছে, আমাদেরকে ভোট করতে হবে, ভোট পেতে হবে, কাজেই আওয়ামী লীগের সঙ্গে আর এখন থেকে সেই শত্রুতা করা যাবে না। তো এই যে কয়েকজন নেতা বলেছেন তারা খুব নামকরা নেতা, কিন্তু এর বাইরে যারা অতটা নাম করা না তারাও কিন্তু আওয়ামী লীগের ভোটারদেরকে কনভিন্স করার জন্য তারা বাড়ি বাড়ি যাচ্ছে এবং তারা চেষ্টা করে যাচ্ছে। তো এই যে তাদের যে চেষ্টা, এই যে তদবির, এটা আসলে কতটা বাস্তব হবে। আমাদের দেশের যে ভোটের ময়দান, সেই ভোটের ময়দানে এবার কিভাবে ভোটাররা কাজ করবে এটা বলা যাচ্ছে না। কারণটা হলো 2014 থেকে 2025 তিনটি নির্বাচনে আসলে জনগণ ভোট দিতে পারেনি। ফলে এই যে একটি অনিচ্ছুক বা ভোট সম্পর্কে যাদের একটা বিতৃষ্ণা জন্ম নিয়েছে, তারা অতীতের ধারাবাহিকতা বজায় রেখে যদি মনে করে যে এই লাউ সেই কদু, ভোট দিয়ে হবে কি, এবারও তো আগেরবার আওয়ামী লীগ নির্বাচন করেছে বিএনপিকে বাদ দিয়ে, এবার বিএনপি নির্বাচন করছে আওয়ামী লীগকে বাদ দিয়ে, ফলে তারাই খাক, আমরা যাব না। আমরা তো গত 3 বছর ভোট দিইনি, তাতে কি হয়েছে, আমাদের তো শরীরের চামড়া উঠে যায়নি। এভাবে একটা ঘটনা ঘটতে পারে। আবার দেখা গেল যে তিনটি ভোট না দিতে পারার কারণে মানুষের মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা কাজ করতে পারে, তারা দল বেঁধে ভোট কেন্দ্রে আসতে পারে, যেটা সম্ভাবনা তুলনামূলকভাবে কম। তৃতীয় যেটি আছে সেটি হলো মহিলা এবং নতুন ভোটার, যাদের বয়স 30-এর নিচে। এই দুটো সম্প্রদায়ের মধ্যে, মানে তরুণ ভোটার, নারী হোক পুরুষ হোক, ভীষণ রকম কিউরিসিটি থাকে, উদ্দীপনা থাকে, উৎসাহ থাকে, জানার একটা আগ্রহ থাকে, কৌতূহল থাকে। মহিলাদের মধ্যে একই অবস্থা, 80 বছরের বুড়ি হয়ে গেছে, কিন্তু তারও কতগুলো আলাদা বৈশিষ্ট্য রয়েছে, আর সেই বৈশিষ্ট্য হলো কৌতূহল। তো কাজেই যখন ভোট হবে, পুরুষরা যাবে না, কিন্তু নারীদেরকে ফেরানো যাবে না, আর তরুণ ভোটারদেরকেও ফেরানো যাবে না, তারা দল বেঁধে ভোট কেন্দ্রে যাবে। এটা হলো স্বাভাবিক, তাদের কৌতূহল বেশি, তারা কৌতূহল প্রদর্শন করার জন্য সেখানে যাবে। এখন সেই ভোটগুলো কিভাবে পড়ে, কারা সেটা নিতে পারে, বা এই ভোটগুলো কোন দলের পক্ষে যায়, সেটাও কিন্তু পুরো ভোটের রাজনীতিকে এলোমেলো করে দিতে পারে। তো এই যে এত সব অনিশ্চয়তা এবং একই সঙ্গে অনেকগুলো সম্ভাবনা, মানে সম্ভাবনা এবং অনিশ্চয়তা, তো সেই অনিশ্চয়তার মধ্যে আওয়ামী লীগের যারা ভোটার আছে তারাও ঠিক কীভাবে যে কাজ করবে এটাও কিন্তু এখন বলা যাচ্ছে না। তারা কি শেখ হাসিনার কথার মতো ভোট বর্জন করবেন, অথবা আওয়ামী লীগ যদি ভোটে না আসে তারাও ভোট কেন্দ্রের দিকে যাবেন না? এই শক্তি সামর্থ্য আসবে, এটা কিন্তু একেবারে বাদ দেওয়া যাচ্ছে না, যেটা হবে না। এর কারণ হলো যে আজ থেকে 14 মাস আগে আওয়ামী লীগের যে অবস্থা ছিল সেটি ক্রমান্বয়ে নিউট্রালাইজ হতে হতে এখন আওয়ামী লীগের ব্যাপারে অনেক পজিটিভ কথাবার্তা কিন্তু সারা বাংলাদেশে হচ্ছে। তো কাজেই ভোটারদের একটা আত্মাভিমান হতে পারে আওয়ামী ভোটারদের, তো সেটা ভোটের ময়দানে কিভাবে কাজ করবে সেটা দেখার বিষয়। দ্বিতীয়ত হলো যে চারিদিকে যখন মিছিল হয়, মিটিং হয়, এখন ভোট দেওয়ার জন্য, মিছিল করার জন্য, মিছিলে যাওয়ার জন্য, মিছিলে দেখার জন্য আমাদের গ্রাম বাংলার মানুষ মুখিয়ে থাকে। আমি যেমন এবছর ইলেকশন করব না, এটা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি, গত 1 বছর ধরে আমি বলছি। তারপরেও সব দলের যারা লোকজন রয়েছে তারা পাগলের মতো ফোন করছেন, আপনাকে আসতে হবে, আপনি কোনো দল না, দরকার নেই, আপনি স্বতন্ত্র আসেন, আমরা আছি আপনার সঙ্গে, মানে পাগল বানিয়ে ফেলছে। তো আমি এই যে দেখলাম যে মানুষের মধ্যে, এবং এটা বেশিরভাগ আওয়ামী লীগের লোকজন, তারা এই যে ভোট হচ্ছে কিন্তু তারা ভোট দিতে পারবে না, তাদের পছন্দের মানুষ নেই,
তো যেহেতু আমি একসময় আওয়ামী লীগ করতাম, এই জন্য আওয়ামী লীগের বেশিরভাগ ভোটার যারা আছে, আমি তো বরিশাল বিভাগের মধ্যে হাইয়েস্ট ভোট পেয়ে এমপি হয়েছিলাম। তো এই কারণে আওয়ামী লীগের অনেক মানুষরা রয়েছে, ডেডিকেটেড আওয়ামী লীগ, যারা মনে প্রাণে মনে করে যে রনি সাহেবকে একটা ভোট দেওয়া যেতে পারে। আমাদের যেহেতু দলে ছিল, স্বতন্ত্র গেলে তাকে ভোট দেওয়া যেতে পারে। এই জন্য পাগল বানিয়ে ফেলছে আমাকে, আমার স্ত্রীকে, আমার মানে ছেলে মেয়ে থেকে শুরু করে আমার ভাই ব্রাদার, আমার মা, মানে পরিবারে যারা আছে, যাদের সঙ্গে ভোটারদের সম্পর্ক আছে, সবাই যে না, ওনাকে একটু আসতে বলেন বা আপনি আসেন। এই একটা কনভিন্স, এই সব কিছুর মূলই হলো ভোট সম্পর্কে তাদের উৎসাহ এবং উদ্দীপনা। তো সেই যে উৎসাহ এবং উদ্দীপনা, সেটাও কিভাবে কাজ করে এখনো বলা যাচ্ছে না। কিন্তু এই মুহূর্তে যেটি দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের ভোটারদেরকে আল্লাহর মাল মনে করে যে যার মতো করে তাদেরকে কেনার চেষ্টা করছে, বাগে রাখার চেষ্টা করছে, পক্ষে রাখার চেষ্টা করছে এবং তাদের উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করছে, যা কিনা নির্বাচনের মাঠে এটা ভিন্ন আমেজ তৈরি করে। মানে আজকে ধানমন্ডিতে একটা বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন দেয়া হলো, কমলাপুর এবং যাত্রাবাড়িতেও আগুন দেওয়া হয়েছে এবং এই আগুনের তৎপরতা বাড়বে, এতে কোনো সন্দেহ নেই। কাকতালীয় ভাবে কি এটা যে জামাত এবং আওয়ামী লীগের সরকার বিরোধী প্রোগ্রাম সিনক্রোনাইজ করে এসছে? জামাত 11, 12, 13 এই 3 দিন প্রচন্ড আন্দোলনের ডাক দিয়েছে। তারা সনদের উপরে গণভোট অনুষ্ঠিত করার জন্য সরকারকে চাপ দিচ্ছে। তবে মজার ব্যাপার, জামাতের নেতারা সরকারের সঙ্গে কথা বলতে না চেয়ে তারা বিএনপিকে আহ্বান করেছে এই নিকট ভবিষ্যতের কি করতে হবে না করতে হবে, নির্বাচন, গণভোট ইত্যাদি দিয়ে। তারপরে জামাত কি সাইকোলজিক্যালি মনে করে যে বিএনপি তো অলরেডি ক্ষমতায় চলেই এসছে এবং বিএনপি সবচাইতে শক্তিশালী দল? এটা কিন্তু ইনঅ্যাডভার্টেন্টলি, অসাবধানতা বশ জামাত নেতারা কিন্তু প্রমাণ করে দিল যে ডক্টর ইউনূসকে বলে কি হবে, মির্জা ফখরুল ইসলাম বা বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে তো কথা বলা উচিত, কারণ তারাই তো দেশের সবচাইতে বড় শক্তি। এবং জামাতের আরেকটা দুর্বলতা লক্ষণীয়, এই দুর্বলতা হচ্ছে সন্ত্রাসী, স্বৈরাচারী, খুনি হাসিনার দল, সুপ্ত দল, যারা গোপনে লুকিয়ে আছে, তাদের সঙ্গে তাদের যোগাযোগ আছে এবং তাদেরই কিছু লোক জামাতের কেন্দ্রীয় কমিটিতে সোচ্চার। বিশেষ করে ডাক্তার তাহের, গোলাম পরওয়ার এবং শফিকুর রহমান তো জাসদে ছিলেন, সবাই জানি। ডক্টর তাহেরও ছিলেন এবং তিনি সবচেয়ে সক্রিয়, শক্তিশালী এই যে গোপন সন্ত্রাসীদের সঞ্চালিত করে, সক্রিয় করে দেশে একটা জরুরি অবস্থা সৃষ্টি করে নির্বাচন বানচাল, এটাই হচ্ছে তাদের মহাপরিকল্পনা। এবং এভাবে যদি চলে, অগ্নি সন্ত্রাসের মাত্রা যদি বৃদ্ধি পায়, তবে সরকারকে বাধ্য হয়েই নির্বাচন স্থগিত করার একটা সিদ্ধান্তে আসতে হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন যদি স্থগিত হয়ে যায়, তাহলে আগামী 5, 7, 10 বছরে নির্বাচন হবে না, ধরে রাখবেন। এটা আমি স্পষ্ট করে বলে দিচ্ছি। এ ধরনের সম্ভাবনা রয়েছে, এই ধরনের প্রস্তুতি চলছে। ভারতপন্থী আওয়ামী লীগ এবং নব্য ভারতপন্থী জামাতে ইসলামী কিন্তু এটাই করবে। সবচেয়ে দুঃখ হয়, জামাত ইসলামীকে যারা একটা ইসলামী দল বলে মনে করেন, আরেকটা ব্যাপার হচ্ছে ইসলামী হুকুমত, ইসলামী শাসন ব্যবস্থা, এই চরমোনাই এবং জামাত যেটা করছে। ধরেন কালকে আমরা জামাতকে দেখলাম ক্ষমতায় চলে এসছে, তারপরে তারা কি করবে? শরিয়া আইন চালু করবে। জামাত বলছে না না, আমরা শরিয়া আইন চালু করব না, মেয়েদের স্বাধীনতা থাকবে। তো দুমুখী কথা বলছেন কেন? আপনাদের নেতা মৌলানা মওদুদী লিখছেন, বলছেন জামাত ক্ষমতায় গেলে একটা আমিরাত কায়েম করবে। আমিরাত মানে ইউএই, যেরকম দুবাই যেটা আছে, মিডল ইস্টে যেটা আছে,
গালফে। আমিরাত, আমিরাত হচ্ছে রাজতন্ত্র এবং প্রধান আমির হবেন। যেজন্য দেখেন জামাতের প্রধানকে কিন্তু সভাপতি বলা হয় না, আমির বলা হয়। ডাক্তার তাহের হচ্ছেন নায়েবে আমির, মানে আমিরের সহকারী, ভাইস প্রেসিডেন্ট। তো এরা গেলে যে লেজে গোবরে একটা অবস্থা হবে বাংলাদেশে, একটা সিভিল ওয়ার লাগবে, এতে কোনো সন্দেহ নেই। ভারত এটাই প্রস্তুতি নিয়ে বসে আছে। যারা মনে করেন ভারত শিলিগুড়ি করিডোরে চিকেন নেকের ওখানে সেনা সমাবেশ করছে, ক্যান্টনমেন্ট বাড়াচ্ছে, মিসাইল বসাচ্ছে, এটা বাংলাদেশের জন্য না। ভারত ভয় পায় চীনকে। ভারতের হাঁটু কাঁপছে। কোন দিন চীন চিকেন নেক কেড়ে দিয়ে অরুণাচল প্রদেশ এবং আসামের কিছু অঞ্চল দখল করে নেবে। তো বাংলাদেশকে ভারত আক্রমণ করবে না প্রত্যক্ষভাবে। ভারতীয় এজেন্টরা বাংলাদেশকে অচল করে দেবে, তার জন্য সচেষ্ট। এই অগ্নি সন্ত্রাস যেটা হচ্ছে, জনগণ অতিষ্ঠ হয়ে বলবে আর নির্বাচনের দরকার নাই। তো বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক উত্তাপ আবারও তীব্র আকার ধারণ করেছে। দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের অফিস, ব্যক্তিগত প্রতিষ্ঠান ও স্থাপনাগুলোতে অগ্নিসংযোগের ঘটনা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। এই পরিস্থিতিকে ঘিরে জামাতের ঘোষিত কর্মসূচি এবং তার সম্ভাব্য প্রভাব নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা বিশ্লেষণ রয়েছে। 11, 12, 13 13 তারিখে আওয়ামী লীগের শেখ হাসিনার বিরুদ্ধে কবে রায় ঘোষিত হবে সেটা জানানো হবে। ওই দিন রায় হবে না মামলার, তবে অচিরেই মামলার রায় হয়ে যাচ্ছে। এটাকে প্রতিহত করার জন্য, মানে হাসিনাকে নিষিদ্ধ না করার আগেই তারা একটা পুরো ব্যাপারটাকে তারা নিজেরাই উদ্যোক্তা হয়ে প্রিএম একটা প্রিএমটিভ মেজার নিচ্ছে। সরকার বা আদালত কিছু করার আগেই যেন একটা কিছু করা যায়। এবং সেজন্যই দেখেন জামাত এবং আওয়ামী লীগের অলিখিত চুক্তি, আন্ডারস্ট্যান্ডিং যেটা আছে, তার প্রতিফলন ঘটছে একসঙ্গে। একসঙ্গে দুটোই আন্দোলনে নামছে। তবে জামাত জানে বিএনপিকে বাদ দিয়ে আন্দোলন করলে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। তাই বিএনপির কাছে মোটামুটি একটু তারা সহায়তা চায় যে আমরা কিন্তু আন্দোলন করব, আমাদের কথা আপনারা মানেন। সেই জন্যই মির্জা ফখরুল ইসলামকে আহ্বান করছে আমরা আলাপে আসি, আলোচনা করি। মির্জা ফখরুল খুব সুন্দরভাবে বলেছেন, আপনাদের দাবি সরকারের বিরুদ্ধে, সরকারের কাছে যান, বিএনপির কাছে কেন আসেন? তাই জামাতপন্থীরা যারা দাঁতে তেল দিয়ে প্রস্তুতি নিচ্ছেন নতুন কুর্তা পাজামা বানিয়ে যে ক্ষমতায় বসবেন, সেটা হবে না, কোনোদিনও হবে না। জামাত আগামী 50 বছরেও 1 ঘন্টার জন্য ক্ষমতায় আসবে না। যদি আসে, সে সরকারের পতন ঘটবে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মাধ্যমে জামাতের সরকার ধপাস করে পড়ে যাবে। যারা জামাতকে ভোট দিয়ে বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েমের স্বপ্ন দেখছেন, তাদের বলে দেই, যদি দৈবক্রমে আপনারা 24 ঘন্টার জন্য ক্ষমতায় আসেন, আপনাদের ওই ক্ষমতা থাকবে না। ওসামা বিন লাদেনের মতো তালেবান সরকার যেভাবে 2001 সালে পালিয়েছিল, আপনারা পালাবেন, ধসে পড়ে যাবেন। যাই হোক, অন্যদিকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায়, রায়ের তারিখ ঘোষণা। সুতরাং এটাই দেশের রাজনৈতিক ভবিষ্যৎ, দলীয় অভ্যন্তরীণ হিসাব নিকাশ ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আমি বিশ্বাস করি। যে ভিডিও আমরা দেখলাম, বাসে অগ্নিসংযোগ করা হয়েছে, সেখানে সম্ভাব্য উদ্দেশ্য, বিভিন্ন পক্ষের প্রতিক্রিয়া যদি আমরা চিন্তা করি, জামাতের চলমান ও ঘোষিত কর্মসূচি হচ্ছে শেখ হাসিনার রায়কে ঘিরে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি করা। এসব ঘটনার সামগ্রিক প্রভাব ও ভবিষ্যৎ প্রেক্ষাপট যেটা, সেটা বলতে গিয়ে বলতে হয় দেশে কিছুদিনের জন্য একটা দুর্যোগ সৃষ্টি করবে, সন্ত্রাস সৃষ্টি করবে। সুতরাং সন্ত্রাস দিয়ে যে কোনো সন্ত্রাসী দল ইতিহাসে কোনোদিনও বিজয়ী হয়নি। সন্ত্রাস কোথাও কাজ করে না। শ্রীলঙ্কায় দেখেন 26 বছর এলটিটি, লিবারাল টাইগার্স
অফ তামিল ইলাম ২৬ বছর তারা যুদ্ধ করেছে, সন্ত্রাস করেছে, তাও ভারতের সাহায্য পুষ্ট হয়ে ১৯৮৩ থেকে ২০০৯ পর্যন্ত। প্রভাকরণ যে এলটিটির নেতা, সে ছিল রয়ের দালাল। তখন বাংলাদেশের যারা রয়ের দালাল রয়েছে, এই জামাতের উপরের দিকে নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগের তো সবাই, আজকে একটা ভিডিও, একটা অডিও কনভারসেশন আউট হয়েছে ওবায়দুল কাদেরের সঙ্গে। ওই যে হারুন, ডিবি হারুনের একটা বক্তব্য, তারা যে প্রোগ্রাম গুলো করছে, পরিকল্পনা গুলো করছে, এটা আমার দেশের একটা লিঙ্কে আপনারা দেখবেন। মানে একটা খুবই বিনোদনমূলক একটা টেলিফোন কনভারসেশন। তাদের যা পরিকল্পনা, তারা কি করবে, কেন এই ঘটনা ঘটলো, এটা নিয়ে এক ধরনের আত্মসমালোচনা এবং ভবিষ্যতের পরিকল্পনা তারা হাঁটছে। একসঙ্গেই কিন্তু কাকতালীয় না, জামাত এবং আওয়ামী লীগের প্রোগ্রাম পিঠাপিঠি। তারা মোটামুটি আজকে আগুন দিচ্ছে, কালকে জামাত আন্দোলন ১১ তারিখ থেকে নামবে, ১৩ তারিখে শেখ হাসিনার বিরুদ্ধে রায়। সবগুলো ঘটনা কিন্তু ইন্টারলিঙ্ক, একটার সঙ্গে একটা জড়িত, কান টানলেই মাথা আসবে। সুতরাং আমি জনগণকে বলছি যে আপনাদের জন্য এগুলো সুখবর। জামাত আওয়ামী এ ধরনের আরো ১০-১২টা অগ্নিসন্ত্রাস যদি করে, সরকারের কিছু করতে হবে না। বিএনপি তো এখানে মজা দেখবে, খেলা দেখবে। বিএনপির কিছু করার দরকার নেই। জনগণ দলমত নির্বিশেষে রাস্তায় নামবে এবং যেখানে আওয়ামী জামাত দেখবে, তাদেরকে কি করতে হয় তারা জানে। ওই অফিসগুলো তারা খোলা রাখতেও পারবে না জামাত। জামাতের অফিসও বন্ধ হয়ে যাবে, চিরতরে বন্ধ হয়ে যাবে। সুতরাং আমি কিন্তু খুব আশাবাদী। এই অগ্নি সন্ত্রাসে আমি মনে করছি একটা ওদের পতনকে ত্বরান্বিত করবে। সরকারের কিছু যায় আসবে না, জনগণের কিছু যায় আসবে না। কেননা বিএনপি যে শক্তিধর দল, সেটা জামাত যেচে বিএনপিকে আলোচনায় আমন্ত্রণ জানানোতেই পরিষ্কার হয়ে গেছে। জামাত নিজেরাই জানে তারা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম দল। ডাকসু চাকসু রাকসুতে বিজয় লাভ করলেই যারা লাফাচ্ছেন খুব, হ্যাঁ, তারা একেবারে মুখ থুবড়ে পড়বেন, এটা আমি বলে দিচ্ছি। দেশের সাধারণ জনসাধারণ কোনোদিনও কোনো ধর্মীয় আহ উগ্রপন্থীকে ক্ষমতায় আসতে দেবে না। জামাত যতই বাহানা তাল বাহানা করুক যে আমরা কিন্তু শান্তির পক্ষে, আমরা গণতন্ত্রের পক্ষে, যারা জামাতকে গণতান্ত্রিক দল বলেন, তাদের আমি বলছি আপনারা একটু জামাতের কনস্টিটিউশন আর মৌলানা মওদুদির লেখাগুলো পড়েন। জামাত ইদানিং নিজেদেরকে একটা ধর্মনিরপেক্ষ দল হিসাবে পরিচিত করার জন্য ইয়াকিমুদ্দিন কোরআনের ওই বাণীটা সরিয়ে দিয়েছে। আল্লাহ আল্লাহ নামে যে ওদের যে লোগো ছিল, লোগো পরিবর্তন করে ফেলেছে। মানে তারা ওই যে কিছু আমার আমার পরিচিত কিছু লোকজন ছিল যারা একসময় মাদ্রাসায় পড়তেন, পরেশগার ছিলেন, তারা একটু মডার্ন হওয়ার জন্য প্রথমে টুপিটা খুলে ফেললেন, দাড়ি রাখলেন, দাড়ি ছেটে ছুটে ফ্রেঞ্চ কাট খুব মডার্ন করে ফেললেন। এগুলো আমাদের জীবনে দেখা। তারপরে কিছুদিন পরে দেখা গেল উনি ক্লিন শেভ, প্যান্ট শার্ট স্যুট কোট পরে ঘুরে বেড়াচ্ছেন। এককালে যা দাড়ি ছিল, টুপি ছিল। জামাতের এখন সেই অবস্থা, কোন দিকে যাবে? একটা তাদের বদনাম রয়েছে ৭১ সালে, ৮৪ সালের এরশাদের দালালি, ৮৬ সালে তারা নির্বাচন করেছে, তারা হাসিনার দালালি করেছে নগ্নভাবে। গোলাম আজম থেকে শুরু করে সবাই মিলে খালেদার বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে জামাত ইসলাম। ফল তো কিছু আসেনি। ৯১ ৮৬ সাল থেকে শুরু করেছে, আজকে প্রায় কত বছর, ২০ বছরের মতো হয়ে গেল। জামাত তো ক্ষমতার ধারে পাশেও বসতে পারেনি। খালেদা জিয়া করুণা করে দুজনকে মন্ত্রী বানিয়েছিলেন, আর আব্বাস আলী খানকে মন্ত্রী বানিয়েছিল পাকিস্তানি জেনারেল রাও ফরমান আলী খান। সেটা উনি ভোলেননি। যেটা আমি বলেছি, আমাকে এক ইন্টারভিউতে উনি তার কার্ড দিলেন, নেম কার্ডে লেখা ছিল প্রাক্তন মন্ত্রী। পূর্ব পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী ছিলেন, সেই পাকিস্তান সেনাবাহিনীর বানানো তথাকথিত সরকারের শিক্ষামন্ত্রী।
এই জামাতের নেতাগুলো এরা অধিকাংশই নিম্ন মধ্য ব্যাকয়ার্ড থেকে এসছে, খুব শার্প, বুদ্ধিমান, সমাজের মেইন স্ট্রিমের কেউ না। সুতরাং এদেরকে আমরা ওরা যে এরকম কাজকর্ম করবে, তারা যে হঠকারী দল, ৭১ সালে তো একটা ১২ বছরের ছেলেও জানতো যে বাংলাদেশ স্বাধীন হবে, সেটা যখন তারা বুঝতে পারেননি, সুতরাং তাদেরকে সেটা যখন তারা বুঝতে পারেননি, সুতরাং আজকে ওই একই মাল, একই জিনিসপত্র জামাতের নেতৃত্বে রয়েছে। গোলাম আজম সাহেব ভালো লোক ছিলেন ব্যক্তিগত জীবনে, কিন্তু রাজনৈতিক প্রজ্ঞা, রাজনৈতিক বুদ্ধি কিন্তু ছিল শূন্যের কোঠায়। সবগুলো, মতিউর রহমান নিজামীর থেকে শুরু করে সবগুলোই। ওরা যদি বুদ্ধিমান হতেন পালিয়ে যেতেন, কিন্তু হাসিনা ক্ষমতা আসার পরেই পালিয়ে যাওয়ার কথা ছিল, সেটা তারা করেননি, বুঝতে পারেনি। যাই হোক, ভয় পাবার কিছু নেই, আশঙ্কা রয়েছে তারা আরো জ্বালাও পোড়াও করবে, যতটা জ্বালাও। আর ৫টা গাড়ি যদি পড়ে, মনে করবেন জামাতের আরো ২০% পপুলারিটি, আওয়ামী লীগের তো নেই, জামাতের ২০% ২৫% পপুলারিটি ধস নাম। সুতরাং তাদের আগুন লাগানোটাই আমাদের জন্য সুখবর। তবে সাবধান থাকতে হবে, তারা হত্যাকাণ্ড, গোপন হত্যাকাণ্ড করতে পারে, তারা বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটাতে পারে, নির্বাচন বানচাল করার জন্য তারা অনেক কিছুই করতে পারে। কারণ ভারত কিন্তু নিষ্ক্রিয় বসে নেই। আমি গত ভিডিওতে যেটা বলেছি, ভারতের ডিফেন্স মিনিস্টার তিনি ডক্টর ইউনূসকে হুমকি দিয়েছেন, এভাবে ডক্টর ইউনূস ভারত বিরোধী কাজ করে যাচ্ছেন, এর ফল কিন্তু ভালো হবে না। তা আমরাও ভারত এবং ভারতপন্থীদের বলছি, তোমরা যেটা করছো, তোমাদের যে এখনো অস্তিত্ব বলে কিছু আছে, সেটা আর টিকবে না। সেদিন খবরের কাগজে দেখলাম গাড়ি ভর্তি করে লাঠি নিয়ে আসা হচ্ছে ঢাকায়, সেগুলো সরকার, পুলিশ ধরে ফেলেছে। তো তারা এখন লাঠি মিছিল করে রাস্তায় নেমে সরকার ফেলে দেবে, আর জনগণ তাকিয়ে তাকিয়ে দেখবে, এটা দুরাশা মাত্র। যাই হোক, আমি সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে জামাত এবং আওয়ামীদের ধ্বংস কামনা করে, যারা রাজনৈতিকভাবে তারা শেষ হয়ে যাবে, এটাই আমার বিশ্বাস। এই বিশ্বাস ব্যক্ত করে আমি, একজন কুখ্যাত ডাকাত থাকে, সাংঘাতিক বড় ডাকাত, শত শত ডাকাতি করেছে, বহু নারীর সর্বনাশ করেছে, তারপর বহু জীবন যান শেষ করে দিয়েছে, মানে তার নামে এক সাংঘাতিক কাপে। আপনার খুব সুযোগ হলো, ক্ষমতা হলো, আপনি গিয়ে একদিন ২-৪-১০ জনকে আপনার সাথে নিয়ে সেই ডাকাতের বাড়ি ভাঙচুর করে ডাকাতকে আপনি একদম সাইজ করে দিয়ে তার জামটা নিয়ে নিলেন। পুলিশ আপনাকে ছেড়ে দিবে? পুলিশকে আপনাকে ছেড়ে দিবে এই কাজ কর্ম করলে? পরে ছাড়ে, পুলিশ ছেড়ে দেয়। আপনাদের মনে আছে কিনা যে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রী আফম মোজাম্মেল হক, সেই আফম মোজাম্মেল হকের তার বহু বদনাম থাকতে পারে, তার বহু কিছু, তার হিস্ট্রি, অতীত হিস্ট্রি সম্পর্কে জানেন। ইভেন তিনি যে মন্ত্রী ছিলেন, মন্ত্রী থাকা অবস্থায় বহু মুক্তিযোদ্ধা আমাদের কাছে এসছে, আমরা সাংবাদিক হিসেবে টেলিভিশনে পেয়েছি বহু ফাইল, কীভাবে সত্যকার অর্থের, এবং বহু মুক্তিযোদ্ধার সন্তানরা হাপিত্তিশ করে ঘুরেছে। এগুলো ছোট বিষয়। তার ব্যাকগ্রাউন্ড, আমি অত লম্বা ব্যাকগ্রাউন্ড টানলাম না, তিনি কি হয়েছেন, ৭১ সালের পরবর্তী তার ভূমিকা কী ছিল, এগুলো গাজীপুরের মানুষও জানে। বাট ওই রকম বলে তার বাড়িতে গিয়ে হানা দেওয়া হয়েছিল না, মনে আছে আপনাদের? গিয়ে একদল হানা দিল, হানা দিয়ে কী সব যেন কারণ বললো, একরকম ডাকাতির মতোই। তারপরে তার এলাকাবাসী সেটা প্রতিরোধ করলো, সেই উসিল্লা ধরে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছিল। এবং সেই অপারেশন ডেভিল হান্টের টার্গেট কারা ছিল মনে আছে আপনাদেরকে? শুধু এক গাজীপুরেই কত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ধরা পড়েছিল সেই ডেভিল হান্টে, এবং সারা দেশে ডেভিল হান্টের পরের ফলাফল জানেন, এটা মুখ থুবড়ে পড়েছিল। কয়েকদিন আগে সিনিয়র সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক, আমাদের এখানেও যিনি গেস্ট হিসেবে এসেছেন, সাংবাদিক মাহবুব কামাল একটা অনুষ্ঠানে বলেছেন যে আবারও অপারেশন ডেভিল হান্ট নির্বাচনের আগে হবে। মানে নামটা হয়তো ডেভিল হান্ট থাকবে না, অন্য কিছু থাকবে, এবং সেটায় সবাইকেই ধরা হবে, অনেককে ধরা হবে। মানে সেটা একটা নির্দিষ্ট, এটা আবার আলাদা একটা মিশন। প্রেক্ষাপট যদি আপনি তাকান, এই যে ঢাকা সিলেট হাইওয়েতেও বিভিন্ন মশাল মিছিল টিছিল শোনা যায়। ঢাকা শহরে সারাটা দিনে কি হয়েছে 10 অক্টোবর 2025-এ আপনাদের অলরেডি সবার জানা হয়ে গেছে। এই চিত্র ঢাকায় একেবারেই গত 15 মাসের মধ্যে নতুন, অনেক কিছুর সঙ্গে এটা মিলে না।
একদম মিলে না। দিনের শেষ বেলায় এসে পত্রপত্রিকা যেটা কম্পাইল করেছে, রাজধানীর 7 এলাকায় 12 ককটেল বিস্ফোরণ, 3 গাড়িতে আগুন। এটা যখন রিপোর্টটা প্রকাশ করা হয়েছে 10 নভেম্বর 2025 রাত 11:17 আপডেট করা হয়েছে, সেই সময়ও খবর আসছে ঢাকায় এনসিপির যে কেন্দ্রীয় কার্যালয়ে পল্টনের বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে, সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও 2টা ককটেলের ঘটনা ঘটেছে এবং 2 জন আহত হয়েছে। এই যে সারাদিন ধরে ঘটছে এবং তখন পর্যন্ত 12 ককটেল বিস্ফোরণ, 3 গাড়িতে আগুন, রাজধানীতে সারাদিন ধরে একের পর এক সহিংসতার ঘটনা ঘটেছে। আর সোমবার ভোর থেকে রাত পর্যন্ত 7 এলাকায় 12টি ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে, যদিও এসব ঘটনায় এখন কেউ হতাহত হননি। সন্ধ্যা 6:30টার দিকে মিরপুর 10 নম্বর গোল চত্বরের পাশে শাহালি মার্কেটের সামনে পরপর 3টি ককটেল বিস্ফোরণ ঘটে। একই সময়ে খিলগাঁও ফ্লাইওভারের উপর একটি ককটেল বিস্ফোরণের খবর দিয়েছে পুলিশ। মিরপুর মডেল থানা কর্মকর্তারা জানান, ফুট ওভার ব্রিজের উপর থেকে কেউ ককটেল নিক্ষেপ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। এর 1 ঘন্টা পর সন্ধ্যা 7:30টার দিকে ধানমন্ডি ল্যাবেড হাসপাতালের সামনে শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার তিনি বলছেন, খবর পেয়ে মোহাম্মদপুর পুলিশ স্টেশন থেকে ইউনিট গিয়েছে। ধানমন্ডি বিভাগের সহকারী কমিশনার এসি শাহ মুস্তফা তারিকুজ্জামান জানান, আগুন লাগার সময় বাসে কয়েকজন শিক্ষার্থী ছিলেন, তবে তারা সবাই নিরাপদে নেমে আসতে সক্ষম হন, কেউ হতাহত হননি। এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীতে 4টি স্থানে 7টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর মধ্যে মিরপুরের গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে একটি, মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডের প্রবর্তনার সামনেও ভেতরে 2টি, ধানমন্ডির মাইডাস সেন্টারের সামনে 2টি এবং ধানমন্ডির নয়ারি এলাকায় ইবনে সিনা হাসপাতালের সামনে আরও 2টি ককটেল বিস্ফোরণ ঘটে। মিরপুরের গ্রামীণ ব্যাংক ভবনের অভ্যর্থনা কেন্দ্রের সামনে 2টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রথমটি গতকাল রোববার দিবাগত রাত 2:26 এবং অপরটি ভোর রাত 3:55। 2টি ককটেল অভ্যর্থনা কেন্দ্রের সামনে পড়ে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, ভবনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সরজমিন দেখা যায়, ককটেল বিস্ফোরণের পর গ্রামীণ ব্যাংক ভবনের নিরাপত্তা বাড়ানো হয়েছে। ভবনের সামনের ফুটপাতেও প্রধান ফটকের সামনে পুলিশ অবস্থান নিয়েছে। প্রধান ফটক দিয়ে ঢুকতেই দেখা যায় 3 জন নিরাপত্তা কর্মী, একজন কর্মকর্তা বসে আছেন। সামনে অভ্যর্থনা কাচের দরজা অভ্যর্থনা কক্ষের প্রবেশের মুখে লালচে ককটেল বিস্ফোরণের দাগ ও বিস্ফোরণ অংশ পড়ে আছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেসব নিয়ে গেছে। ঘটনার বিষয়ে গ্রামীণ ভবনের প্রধান নিরাপত্তা কর্মকর্তা আল হেলাল তিনি বলছেন, রাত 2:26 প্রথম বিস্ফোরণ হয়, এরপর ভোর রাত 3:55 দ্বিতীয়টি। সিসি ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে হামলাকারীরা 2টি মোটরসাইকেলে করে মিরপুর 10 নম্বরের দিক থেকে আসে। এরপর ভবনের সামনে মোটরসাইকেল থামিয়ে পেছনে বসা হেলমেট পরা ব্যক্তি সীমানা প্রাচীরের ভেতরে ককটেল ছুঁড়ে মেরে মিরপুর 1 নম্বরের দিকে পালিয়ে যায়। এরপর আরও একটি মোটরসাইকেল করে প্রায় 1 ঘন্টা পর আরও 2 জন একই কায়দায় এসে ককটেল ছুঁড়ে যায়, তবে তাদের মুখ দেখা যায়নি। ঘটনার পর আলামত সিসিটিভি ফুটেজ ক্যামেরা নিয়েছে পুলিশ। একটি হামলার 1.5 ঘন্টা পর আরেকটি হামলার ঘটনা ঘটলেও পুলিশ ও নিরাপত্তা কর্মীরা কাউকে আটকাতে পারেনি। এ বিষয়ে গ্রামীণ ব্যাংকের সিনিয়র অফিসার, এটা খুব গুরুত্বপূর্ণ সেজন্যই পড়ছি, যে সরোয়ার হোসেন বলেন, মোটর বাইকে করে এসে হামলা চালিয়ে তারা দ্রুত চলে যায়। তখন গভীর রাত ছিল, কত মোটরসাইকেল যায়, কোনগুলোকে আটকাবো। এই হচ্ছে গ্রামীণের চিত্র। মিরপুরের অন্যান্য চিত্র আছে। এই যে এই সিচুয়েশনটা রাজনীতির সাথে সংশ্লিষ্ট। আমি রাজনীতি বলবো না, আমি এটাকে অপরাজনীতি বলবো, বাংলাদেশের অপরাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট। এখন প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগের কী লাভ এগুলো করে? আওয়ামী লীগ 13 তারিখ লকডাউন ডেকেছে, বা তারা শাটডাউন, ঢাকা লকডাউন করে দিবে, ঢাকা শাটডাউন করে দিবে, এরকম নানান কিছু বলা হচ্ছে। তার লাভটা কি? এসব করে কোনো লাভ আছে কিনা এই প্রশ্ন উঠেছে। তাহলে কারা করছে এটা? সুনির্দিষ্টভাবে আমরা কাউকে দায়ী করতে চাই না, কিন্তু যারা সংবাদ বিশ্লেষণ করছেন তারা একচ্ছত্রভাবে, পুলিশের দিক থেকে ইতিমধ্যে একটা অংশকে ধরে, মতিঝিলের একটা অংশকে ধরে বলা হয়েছে যে ছেলেকে ধরা হয়েছে সে ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট। এখন তাদের এইটা করে ঝটিকা মিছিল করে, মশাল মিছিলও করতে পারে, কিন্তু এইটা করে যেটা তৈরি হচ্ছে যে বাসে ককটেলে, সেটাই কি তাদের রাজনৈতিক প্রফিট হবে? বা এখনই তারা এসে মহা আড়ম্বরে ওই যে ভয়ঙ্করভাবে ফিরে আসবে, চাইলেই সেভাবে ফিরে আসতে পারবে? সেই সিচুয়েশনটা অলরেডি ক্রিয়েট হয়েছে। এরকম নানান কিছুর মধ্যে নানান বিশ্লেষণ চলছে। ওই যে গোলাপানিতে কেউ মাছ শিকার করে, কেউ উদুর পিণ্ডি বুধুর চারে
ঘাড়ে চাপায়, এরকম নানান জল্পনা কল্পনা রাজনীতি চলছে। তবে লক্ষণ যে একেবারেই ভালো না, একদম ভালো না, এটা বুঝতে কারো বাকি নেই। দেশে যখন এই সিচুয়েশন হয় রাজধানীতে, হঠাৎ করে কোনো কারণ ছাড়া, কোনো দলীয় কারো কর্মসূচি নাই, প্রোগ্রাম নাই, যেখানে একটা এই অশরীরী অংশ, না যা আনদেখা আনজানা অংশ আওয়ামী লীগ যারা দিল্লিতেই বসে আছে, অল মেইনলি বলা যায় ইন্ডিয়ায় বসে আছে, তাদের ঠেকানোর জন্য একদম কাছা দিয়ে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। সরকার জরুরি বৈঠক করেছে তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেইখানে পরদিনেই এইসব জরুরি বৈঠক, পুলিশ মোতায়েন, টহল, তারপর আপনার তল্লাশি, এইসবের মধ্যে দিয়ে এই ঘটনাগুলো অনেক প্রশ্নের তৈরি করে, যেগুলোর উত্তর পেতে হয়তো আর অনেক লং টাইম। এবং যেটা অকল্পনীয়, অবাক করা, যুগান্তরের একটা রিপোর্ট, আপনি শুনলে অবাক হবেন যে এটা কি। অনেকে বিভ্রান্ত হচ্ছে, বিএনপির লোকজন ধুমায়ে শেয়ার করছে বিরোধী দলে যাবে না জামাত, পর্দার আড়ালে চলছে বিএনপির সঙ্গে আসন সমঝোতা। মানে এই রিপোর্টে বোঝানো হচ্ছে যে ক্ষমতায় তো বিএনপি যাবে, জামাত আর কয়টা সিট পাবে, বিরোধী দলে জামাত যেতে চায় না, তার চাইতে বিএনপির সাথে আন্ডারস্ট্যান্ডিং করে বিএনপি সরকারে যাবে, জামাত 2-4টা মন্ত্রণালয় যাবে, এই ভাগ বটরা করে খাবে আর কি। এই রিপোর্ট যিনি করেছেন শহীদ ইসলাম, ফার্স্ট ক্লাস স্টুপিড, কোনো এলএম কালাম নাই, উদ্ভট রিপোর্ট, ভিত্তিহীন রিপোর্ট, এবং এটা অবাস্তব। বাস্তবতা কি, আমি একদম পয়েন্ট টু পয়েন্ট বিশ্লেষণ করব। বাস্তবতা হচ্ছে, রিয়ালিটি হচ্ছে, জামাত ইসলামী 160+ আসন নিয়ে ক্ষমতায় যাবে, বিএনপি লেস দেন 100 আসন নিয়ে বিরোধী দলে যাবে, আর কমপক্ষে 40-50টা আসন জিতবে বা তার চাইতে বেশি আসন জিতবে স্বতন্ত্র প্রার্থীরা, এবং জামাত সবাইকে নিয়ে, বিএনপি বাদে সবাইকে নিয়ে সরকার গঠন করবে। আর জামাত যদি সরকারে না যেতে পারে তাহলে প্রধান বিরোধী দল হবে। এটা হচ্ছে জামাতের সিদ্ধান্ত। আর এটাকে মানে এর চাইতে স্টুপিড মার্কা থার্ড ক্লাস কোনো রিপোর্ট হতে পারে না। শিরোনাম এভাবে করেছে, জুলাই বিপ্লবের ধারকরা ঐক্যবদ্ধ থাকতে চায়, বিরোধী দলে যাবে না জামাত, পর্দার আড়ালে চলছে বিএনপির সঙ্গে আসন সমঝোতা। না, পর্দার আড়ালে বিএনপির সঙ্গে কোনো আসন সমঝোতা চলছে না। জামাতের স্পষ্ট ঘোষণা হচ্ছে, বিএনপি বাদে অন্য সব দলকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ করতে চাই, কারণ চান্দাবাজদের সঙ্গে কোনো জোট হতে পারে না। জামাত যদি বিএনপির সাথে জোট করে আসন সমঝোতা করে, জামাতকে তো আমিই ঝাড়ু পেটা করব। জামাতের পক্ষে দিনরাত খেয়ে না খেয়ে বিনা স্বার্থে ন্যারেটিভ নির্মাণ করি, কথা বলি, জামাতের ভুল ত্রুটি ধরিয়ে দিই, এজন্য বিএনপির সাথে সমঝোতা করবে। জামাত এত স্টুপিড না। জামাত 160+ আসন নিয়ে ক্ষমতা আসবে, লিখে রাখেন। আর জামাতের সাথে সমঝোতা, জোট, যাই বলেন, এটা হবে চরমোনাই সহ ইসলামপন্থীদের, বিএনপি বাদে যে কোনো দলের সাথে হতে পারে। এই রিপোর্ট, এটা ভারতীয় প্রজেক্ট। আপনি রিপোর্ট দেখলেই বুঝবেন আওয়ামী লীগকে যেভাবে গ্লোরিফাই করা হয়েছে, যে আওয়ামী লীগের লোকজন স্বতন্ত্র নির্বাচন করলেও জামাতের চাইতে ভালো করবে, কি উদ্ভট হিসাব নিকাশ। এবং রিপোর্টের মধ্যে এই মিথ্যা ধান্দাবাজ থার্ড ক্লাস রিপোর্টের যত ধরনের কৌশল সব অনুসরণ করা হয়েছে। কি সূত্র বলছে, আরে সূত্রটা কি তোমার? সাংবাদিকতা বুঝো কিছু? সাংবাদিকতা ডিপার্টমেন্টে কয়েকটা বিশ্ববিদ্যালয়ে আমি কয়েকটা কোর্সে আমি ক্লাস নিয়েছি। এই সাংবাদিক কোথায় পড়েছে? এটা লিখে দিয়েছে জনগণকে বিভ্রান্ত করার জন্য। এটা সাংবাদিকতার মানদণ্ডে এই রিপোর্ট বাতিল। এই রিপোর্টের যদি 10 মার্ক থাকে, এখানে 1 মার্কও পাবে না, 0 পাবে। আপনারা ইন্টারমিডিয়েটে প্রতিবেদন লেখা শিখেছেন না? পরীক্ষা লিখতে হয় বাংলা সেকেন্ড পেপারে বা ইংরেজিতে রিপোর্ট রাইটিং, তো এই 10-এর মধ্যে 0। আসন সংখ্যা যাই হোক না কেন, আগামী জাতীয় সংসদে বিরোধী দলের আসনে বসবে না জামাত ইসলামী। নিজেরা সরকার গঠন করার ব্যাপারে দলটি নেতারা আশাবাদ ব্যক্ত করলেও ভোট ও মাঠের বাস্তবতা ভিন্ন। আচ্ছা, দলটি নেতারা ভোট ও মাঠের বাস্তবতা ভিন্ন, তো এটা কি রিপোর্ট না ভিন্ন? এটা কে বলছে? এটা কি মতামত কলাম না রিপোর্ট? এটা কি? স্টুপিড। সরকার গঠনের জন্য এককভাবে বিএনপির পাল্লা ভারী হবে, এটা এখন রাজনৈতিক বিশ্লেষকদের, কোন রাজনৈতিক বিশ্লেষক বলেনি যে বিএনপি সরকার গঠন করবে। কে বলেছে? কোন জরিপে উঠে এসেছে? আন্দাজে কথা। সব বিশ্লেষক বলছে জামাত ইসলামী সরকার গঠন করবে। ডাকসু চাকসুতে দেখেন না
এই যে স্টুপিডরা, এরা ডাকসু নির্বাচনের আগে বলেছিল যে ছাত্র দলের ভূমিধ্বস বিজয় হবে, শিবির একটাও জিততে পারবে না, শিবিরের সাথে প্রতিদ্বন্দ্বিতাই হবে না, প্রতিদ্বন্দ্বিতা হবে আব্দুল কাদের, মেঘমাল্লার বসু এদের সাথে। এই হচ্ছে ওই স্টুপিড মার্কা সাংবাদিকরা। এজন্য ক্ষমতার সঙ্গে হতে বিএনপির সঙ্গে আসন সমঝোতায় বেশি আগ্রহী জামাত। এরকম কোন প্রমাণ কেউ দেখা যাবে? মিথ্যা কথা, এটা রয়ের রিপোর্ট। আসন ছাড়াও বিএনপি মানে জামাতের ইমেজ, জামাতকে দুর্বল হিসেবে প্রেজেন্ট করার একটা মিথ্যা রিপোর্ট, এই জন্য আমরা কঠোর শব্দ প্রয়োগ করছি। আসন ছাড়াও বিএনপির জাতীয় সরকারের মন্ত্রিসভাও থাকতে চায় দলটি। আরে জামাত বলেছে যে বিএনপিকে তারা সাথে নিয়ে করবে, আর বিএনপি তো বলেছে জামাত বাদে সব দলকে নেবে, সেখানে জামাত থাকতে চায় মানে। আর জামাত যদি বিএনপির সাথে আসন সমঝোতা করে তাহলে বাংলাদেশে নির্বাচন হয়, নির্বাচনটা হবে কার সাথে? প্রতিদ্বন্দ্বিতাকে। এগুলো কোনো অর্থ আছে রিপোর্টের? জুলাই বিপ্লবের ধারকরা এভাবেই নির্বাচন পরবর্তী সরকার ঐক্যবদ্ধ থাকতে পর্দার আড়ালে অনানুষ্ঠানিক আলোচনার প্রদীপ জ্বালিয়ে রেখেছে। মিথ্যা কথা। প্রকাশ্যে এক দল আরেক দলের বিরুদ্ধে নানান বক্তব্য দিলেও বিএনপি জামাতকে এক মোহনায় আনতে টানেলের শেষ প্রান্তে এখন নিভু নিভু আলো দেখা মিলছে। সংশ্লিষ্ট একাধিক নির্ভরযোগ্য সূত্র যুগান্তর কেমনটা জানিয়েছে। সেই সংশ্লিষ্ট একাধিক নির্ভরযোগ্য সূত্র হচ্ছে রয়ের বাইরে এই যুগান্তরের কাছে কোনো সোর্স নেই। যুগান্তরের সম্পাদক আমার প্রিয় কাছের লোক, এইগুলো অনুমোদন করেন আপনি এইসব স্টুপিড মার্কা রিপোর্ট ছাপাতে। সূত্রগুলো জানিয়েছে সাংগঠনিক স্বার্থ সহ বহুবিধ বাস্তব কারণে জামাত কোনোভাবে আগামী সংসদ নির্বাচনে বিরোধী দলের পজিশনে বসতে চায় না। অথচ আমার বিশ্লেষণ বা সবাই বুঝে, পিনাকিও বলেছেন যে বিরোধী দলে এবার যারা হবে তাদের সবচাইতে লাভ বেশি, কারণ যারা সরকারে আসবে তারা এই কঠিন পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হবে, অনেকটা অসম্ভব, তারা মেয়াদ পূর্ণ করতে পারবে না। তো এই জন্য বিরোধী দলে যারা থাকবে তাদের জন্য পরিস্থিতি নিরাপদ, তারা সহজে সামনের বার ক্ষমতায় যে স্থিতিশীল ভাবে দেশ চালাতে পারবে। ঝড় ঝাপটা যা যাবে এবার যারা ক্ষমতা আসবে তাদের উপর দিয়ে। এই জন্য পিনাকি ভট্টাচার্য বলেছেন যদি বিএনপি মেধাবী হয়ে থাকে তাহলে তারা বিরোধী দলে যাবে। পিনাকি ভট্টাচার্য বলেছেন যদি জামাতের আমির মানে আমি যদি হইতাম বা সিদ্ধান্ত নিতে পারতাম বা আমার কথা যদি শুনতো তাহলে বলতাম যে আপনারা বিরোধী দলে যান, বিরোধী দলে যাওয়াটা আপনাদের জন্য সেফ। আর এই স্টুপিড রিপোর্ট বলে যে কোনোভাবেই বিরোধী দলের পজিশনে বসতে চায় না। যারা সামনে ক্ষমতায় যাবে এদের কপালে অনেক বিপদ আছে, সে জামাত হোক আর বিএনপি হোক। এই জন্য বিরোধী দলে যাওয়াটাই সেফ, এটাই বাস্তব, এটা জানে সবাই, কিন্তু এই যুগান্তর জানে না। আওয়ামী লীগের টানা 15 বছরে মামলা হামলা আর্থিক প্রতিষ্ঠানের চরম ক্ষতি ফেস করে জামাত সরকারি দল সম্পর্কে তিক্ত অভিজ্ঞতা অর্জন করেছে। মূলত এ কারণে অন্তত আরো 2 টার্ম জামাত কোনোভাবে বিরোধী দলে যাবে না। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ফেসিস্ট আওয়ামী লীগ, এই দেখেন এই যে রয়ের রিপোর্ট বলছি এখন বুঝবেন সহজে। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ফেসিস্ট আওয়ামী লীগ আমলে আগামী নির্বাচনে দলীয় প্রতীক নির্বাচন করতে পারবে না আওয়ামী লীগ, এটি এখন পর্যন্ত নিশ্চিত। তবে তফসিল ঘোষণার পর কি হবে সেটা দেখার বিষয়। তফসিল ঘোষণার পর কি পারবে, মানে ওই যে ভারতের যে প্রজেক্ট আওয়ামী লীগকে নিয়ে ইনক্লুসিভ ইলেকশন, ওগুলোতে একটু ঘি ডালার চেষ্টা করছে এই যুগান্তর। এছাড়া আওয়ামী লীগ অন্যতম সহযোগী জাতীয় পার্টি নির্বাচন করার ক্ষেত্রে কোনো বাধা নেই। আওয়ামী লীগও জাপান নির্বাচন করতে পারলে ভোটের বিদ্যমান হিসাব পাল্টে যাবে, আর যদি নির্বাচন না করে তাহলে হিসাব ভিন্ন। আওয়ামী লীগ নির্বাচন করতে পারলে এই প্রশ্নটাই তো অবান্তর, এই প্রশ্নটা তুলে আনাটাই হচ্ছে একটা রয়ের প্রজেক্ট। বুঝতে পারছেন যুগান্তরের এই রিপোর্ট কিভাবে লিখে দিয়েছে? সূত্র জানায় আওয়ামী লীগের হামলা মামলা ও নির্যাতন অব্যাহত থাকলেও জামাত তার সাংগঠনিক কার্যক্রম থেকে কখনো পিছু হটেনি। প্রকাশ্য গোপনে তাদের সব ধরনের কার্যক্রম অব্যাহত ছিল, বরং এই দুঃসময় তাদের কর্মী সমর্থক বেড়েছে অনেক, ফলে সারা দেশে আরো নানান কিছু লেগেছে। সূত্র বলছে কম সংখ্যক আসন নিয়ে যেমন সরকারি দলের বিরুদ্ধে সংসদে রাজপথে অবস্থান নিতে চায় না, মানে এমন ভাবে বোঝা যাচ্ছে জামাত মানে অল্প কিছু আসন পেয়ে গেছে, বেশি পায় নাই অলরেডি। উদ্ভট ভিত্তিহীন স্টুপিড রিপোর্ট, এগুলো সেই পুলিশ সদস্যদেরকে প্রত্যাহার করে নেওয়ার ঘটনাও ঘটেছে। মানে পুলিশ আছে লাঠির বাড়ির উপর, কিন্তু পুলিশের কাছে লাঠি ছাড়া আর কিচ্ছু নেই। 2024 আগস্টের পর সরকার ঠিক করেছে যে পুলিশের কাছে আর কোনো অস্ত্র রাখা যাবে না, সকল পুলিশ সদস্যের অস্ত্র জমা নিয়ে নেওয়া হয়েছে। পুলিশের কাছে সত্যিকার অর্থেই এখন আছে শুধু লাঠি, এবং প্রত্যাশা করা হচ্ছে যে যখন রাজনৈতিক পক্ষগুলো এমন একটা মারমুখী অবস্থানে এবং
কারা অস্থিতিশীলতা ঘটাতে চাইছে, কেন এত ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে, কেন অগ্নিসংযোগের ঘটনা ঘটছে, কে কিভাবে সেটা ঘটাতে পারছে। যখন আওয়ামী লীগের এত শত শত হাজার হাজার নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করে জেলে পুরে দিয়েছে, তারপরেও সেটা যখন পুলিশ বুঝে উঠতে পারছে না, তার কাছে কোনো গোয়েন্দা তথ্যও নাই, তখন পুলিশের হাতে আছে শুধুমাত্র লাঠি। এবং সরকার আশা করছে পুলিশ আবারও প্রাণের ঝুঁকি নিয়ে লাঠি হাতে যে কোনো অপরাধ দমনে সবার আগে ঝাঁপিয়ে পড়বে। পুলিশ সে কারণেই দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে সারা বাংলাদেশ জুড়েই অস্ত্র নিয়ে যখন পথে নেমে পড়ছে সন্ত্রাসীরা, শীর্ষ সন্ত্রাসী গ্রুপগুলোর মধ্যেও মারামারি হানাহানি হচ্ছে নিয়মিতভাবে, একেবারে শহরে প্রকাশ্য দিবালোকে সোমবার দিন ঢাকা শহরেও এমন ঘটনা ঘটেছে। পুলিশ তখন পৌঁছতে পৌঁছতে 1.5-2 ঘন্টা দেরি করছে। সংবাদ মাধ্যমগুলো সেগুলো নিয়েও অভিযোগ করছে, কিন্তু পুলিশ পাল্টা বলছে যে লাঠি হাতে তার পক্ষে এর চেয়ে বেশি তৎপরতা কি করে সম্ভব, সেটাও যাতে সরকারের তরফ থেকে উত্তর দেওয়া হয়। কিন্তু সরকার পুলিশের ওপর চাপ অব্যাহত রেখেছে, না হলেই পুলিশের বিভিন্ন পদের রদবদল হয়ে যাচ্ছে, বদলি হয়ে যাচ্ছে। আর পুলিশের যে কমিশনার আর আইজি দুজন যে বসে আছেন, দুজনকেই অবসরের বেশ প্রায় বছর 10 পর আবারও চাকরিতে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে এই সরকার ফিরিয়ে এনেছে। তাদের সঙ্গে বর্তমান পুলিশ প্রশাসনের এমনিতেই তেমন কোনো সম্পর্ক ছিল না। তারপর আপনি যদি শুধু গুগল সার্চ করে দেখেন, তাহলে দেখবেন ফেব্রুয়ারিতে একটা নিউজ দেখবেন, আমি একদম হঠাৎ করে যে কতবার এই গত কয়েক মাসের মধ্যেই বড় ধরনের রদবদল হলো দেখি, তখন দেখবেন যে ফেব্রুয়ারিতে একটা বড় রদবদল হয়েছে, আগস্টে এক দফা বিরাট রদবদল হয়েছে, সেপ্টেম্বরে এক দফা বিরাট রদবদল হয়েছে, এমনকি 26শে অক্টোবর গত মাসের শেষেও পুলিশের পুরো কাঠামোতে একটা বড় ধরনের ঝাঁকুনি দিয়ে রদবদলের ঘটনা ঘটেছে। আর এখন সরকার ঘোষণা দিয়ে নির্বাচনের জন্য উপযুক্ত এসপি জেলায় জেলায় পুলিশ সুপারদের খুঁজছেন। তার পুলিশের নেতৃত্ব পর্যায় থেকে কনস্টেবল পর্যায় পর্যন্ত কারো চাকরি বদলি কোনো কিছুর ঠিক ঠিকানা নেই। আর আশা করা হচ্ছে যে স্থানীয়ভাবে এই পুলিশ সম্ভব করবে, সক্ষম হবে যে কোনো ধরনের নাশকতামূলক বা বিশৃঙ্খলামূলক কাজ ঠেকিয়ে দেওয়ার। এর মধ্যে বড় বড় ঘটনা তো ঘটছেই। আওয়ামী লীগ তো রাজপথে আছে, ঘোষণা দিয়েছে, এবং ধারণা করা যায় যে তারা রাজপথে 13 তারিখ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মামলার বিচারের রায় ঘোষণার দিন ঘোষণার আগে তারা রাজপথে তাদের উপস্থিতি জানান দেবে, তাদের সাংগঠনিক শক্তির একটা শোডাউন করবে, অন্তত তারা এই কথাটা বলে আসছে। এর মধ্যে দেখেন আজকের দিনে 11ই নভেম্বরে জামায়াতে ইসলামী সহ 8 দলের যুগপৎ কর্মসূচি আছে, চলো চলো ঢাকা চলো কর্মসূচি, মার্চ টু ঢাকা কর্মসূচি, এবং তারা পল্টনে বিরাট জনসভার ডাক দিয়েছে। এবং জামায়াতে ইসলামী বলেছে সোমবার দিনেও সংবাদ সম্মেলন করে তারা জানান দিয়েছেন যে এই সমাবেশে পল্টনে আজকে তাদের যে সমাবেশ, সেই সমাবেশে হাজার হাজার নয় লাখ লাখ মানুষের জমায়েত হবে, লোকে লোকারণ্য হবে। এটাই আমাদের প্রত্যাশা, রাজধানী এবং আশপাশের মানুষ যুক্ত হবে। এখন দেখেন সরকার, স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগের লোকজন যাতে ঢুকতে না পারে ঢাকা অভিমুখে, সেটা বলে পুলিশকে বলেছেন যে সবগুলো ঢাকায় ঢোকার মুখে মুখে যাতে চেকপোস্ট বসানো হয়, কড়া তল্লাশি চালানো হয়, এবং পুলিশ বিভিন্ন জায়গায় কড়া তল্লাশি শুরু করেছে। আজকে 11ই নভেম্বর যখন সরকারের মিত্র দল জামায়াতে ইসলামী 8 দল সহ তার সমমনা 8টি ইসলামী দল সহ রাজপথে নামবে, চলো চলো ঢাকা কর্মসূচি দিয়েছে, ঢাকার আশপাশ থেকে তাদের সকল নেতা কর্মী সমর্থককে ঢাকায় পল্টন ময়দানে জড়ো হতে বলেছে, তখন পুলিশ কি করে সামাল দেবে? কে জামায়াতে ইসলামী, কে আওয়ামী লীগ, কে ঢাকায় ঢোকার চেষ্টা করছে, এই সামাল দেওয়ার সক্ষমতা বা লোকবল পুলিশের কোথায়? পুলিশ মনে রাখতে হবে লোকবলের যেমন তার অভাব, অস্ত্রবল তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, তেমনি তার সবচেয়ে বড় সংকটের জায়গা মনোবল। এই 1 বছরের বেশি সময়ে সেনাবাহিনী রাজপথে থাকায় আর কোনো কাজ হোক না হোক, পুলিশ অন্তত জানতো যে তার গায়ে হাত পড়লে বা তাকে পিটিয়ে মারার চেষ্টা হলে, তাকে ঝুলিয়ে দেওয়ার চেষ্টা হলে 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের মতো,
পুলিশ জানতো যে তাকে অন্তত প্রোটেক্ট করার, সুরক্ষা দেওয়ার জন্য সেনাবাহিনী তৎপর হবে, কারণ সেনাবাহিনী পাশে পাশে আছে। সেনা সদস্য 50% কমিয়ে ফেলা হয়েছে গত 5ই নভেম্বর থেকে। সেনা মোতায়েন আছে বটে, কিন্তু তারা সংখ্যায় এত অপ্রতুল, এত কম। আর ওইদিকে সেনাবাহিনীর শীর্ষ জেনারেলদের সিদ্ধান্ত যে সেনাবাহিনী এমন ভাবে এত রাজনৈতিক স্পর্শকাতর সময়ে সক্রিয় হয়ে উঠবে না, বা এই সংঘাতের মধ্যে নিজেকে সরাসরি সম্পৃক্ত করে ফেলবে না। একরকম দূর থেকে যতটা গা বাঁচিয়ে চলা যায় ততটা গা বাঁচিয়ে চলার চেষ্টা করবে। আর কোথায় হঠাৎ বোমা হামলা হয়ে যাবে, কোথায় বাসে আগুন দেওয়া হবে, কে কোথায় জড়ো হয়ে বাসে আগুন দিচ্ছে, বোমা হামলা করছে, এসব খবর তো আসলে পুলিশের গোয়েন্দা বিভাগের বের করার কথা। কিন্তু যেটা বলছিলাম, কোনো পুলিশ কর্মকর্তা থেকে কনস্টেবল পর্যায়ের লোক পর্যন্ত কেউ তাদের এলাকা চেনেন না, তাদের থানা চেনেন না। গোয়েন্দা সূত্র বা কোনো অপরাধীদের খবর বের করার জন্য যে সূত্র, সেসব সূত্র প্রতিষ্ঠার প্রশ্নই ওঠে না, কারণ কেউ কোনো জায়গায় এমনকি 3 মাস স্থিত হতে পারছেন না। এবং এ দফায় যে বদলি হচ্ছে, সেই বদলিও কিন্তু সর্বশেষ বদলি নয়। নির্বাচনের কথা বলে বদলি করা হচ্ছে বটে, যদিও ঢাকা মেট্রোপলিটন পুলিশ আজকে যে 5 জন এডিসিকে বদলি করে দিল, সেটা ঠিক কি কারণে বদলি করলো, এবং সব স্ট্যান্ডিং অর্ডার, মানে এখন বদলি কালকে থেকে কার্যকর হবে। তো সেই বদলির আদেশ তারা ঠিক কেন দিল সেটা যেমন জানা যায় না, কিন্তু একটা ব্যাপক রদবদল হচ্ছে। মানে 29 জেলায় দুদিনে 29 জন ডিসি, নতুন ডিসি, পুরনো ডিসি মিলিয়ে একটা রদবদলের ঘটনা ঘটেছে। ভাবেন, বাংলাদেশে এখন নাকি আওয়ামী লীগ মাঠে নামবে বলে সরকার আতঙ্কিত। সরকার যে কোনোভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ সতর্কাবস্থায় আছে। এ সময়ে বিএনপি পূর্ণোদ্যমে তার নির্বাচনী প্রচারণা শুরু করেছে। এমপি পদে কে প্রার্থিতা পেয়েছেন, কে প্রার্থিতা পান নাই, তা নিয়ে মাঠে কোন্দল, অস্ত্রের ঝঞ্ঝনানি চূড়ান্ত পর্যায়ে উঠেছে। জামায়াতে ইসলামী পথে নামার ঘোষণা দিয়েছে। এই অবস্থায় সরকার সারা দেশের 29 জেলায় নতুন ডিসি নিয়োগ করে দিয়েছে। এরকম পরিস্থিতিতে আসলে প্রশাসনে, পুলিশে কারো পক্ষে নিয়ন্ত্রণ বজায় রাখা কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়া যে অসম্ভব, সেটা নিশ্চিতভাবে যে কোনো আন্দোলনকারী পক্ষের পক্ষে বোঝা একেবারে সহজ। মানে আওয়ামী লীগ থেকে জামায়াতে ইসলামী প্রত্যেকেরই বোঝার কথা যে এমন একটা পরিস্থিতিতে পুলিশের পক্ষে বা প্রশাসনের পক্ষে আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ন্ত্রণ করা বা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, সেই শান্তি শৃঙ্খলা বজায় রাখা অসম্ভব। কাজেই যে কোনো পক্ষের পক্ষেই এই সময়ে আসলে আন্দোলন, সংগ্রাম, নাশকতা, বিশৃঙ্খলা, অস্থিতিশীলতা তৈরির জন্য এক মহা সুবর্ণ সময় হাজির হয়েছে, সেটা পুলিশও বোঝে। এর মধ্যে এটা পরিষ্কার হয়ে গেছে যে সারা বাংলাদেশ জুড়ে প্রচুর পরিমাণ ক্রুড বোমা বা দেশি বোমা বা ককটেল তৈরি হচ্ছে। কালকে ঢাকা শহরেই একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, আপনাদেরকে বলছি। তার পাশাপাশি মনে করে দেখেন, খ্রিস্ট ধর্মাবলম্বীদের চার্চে, খ্রিস্টান মিশনারি স্কুলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে সম্প্রতি। সেগুলো এমনকি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর হচ্ছে। এত এত দেশি বোমা কোথায় তৈরি হচ্ছে? অস্ত্র তো লুটপাট হয়েছেই হাজারে হাজারে। 2024-এর জুলাই আগস্ট থেকে কদিন আগে সেনাবাহিনী বনলতা এক্সপ্রেস থেকে অস্ত্রের চালান উদ্ধার করেছে। বিমানবন্দরে আগুন লাগিয়ে অত্যাধুনিক অস্ত্র চুরি করে নিয়ে যাওয়া হয়েছে। হীরা সোনা দানা সেই চোর ধরে নাই, কিন্তু অস্ত্র নিয়ে গেছে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া উপদেষ্টা, তিনি হাজার হাজার তরুণ তরুণীকে সরকারি টাকায় অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছেন। আর তারা তো প্রস্তুত ছিলেনই 2024-এর আগস্টে সশস্ত্র অভ্যুত্থানের জন্য। তাহলে বুঝুন, একদিকে প্রচুর পরিমাণ অস্ত্র আছে বাইরে, তার উপর এখন বোমা তৈরি হচ্ছে, যেসব বোমা ব্যবহৃত হচ্ছে এবং যেখানে সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। গোয়েন্দা তথ্য ছাড়া, গোয়েন্দা সূত্র ছাড়া, পুলিশ কার্যকর না হলে, সক্রিয় না হলে। শিখলাম আল্লাহর কি কেরামতি, 2 দিনে 20 কোটি। ঠিক 2 দিন আগে 7 নভেম্বর আমাদের আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যাকে আপনারা জানেন যে আমি প্রায় সময় আসিফ মাহমুদ 300 কোটি ভুইয়া বলে ভুলে উচ্চারণ করে ফেলি। আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছিলেন 7 নভেম্বরের একটা আলোচনা সভায় যে একটা নির্বাচন করতে 10 থেকে 20 কোটি টাকা লাগে। উনি ভাবছেন যে কিভাবে নির্বাচন করবেন।
মানে তখন সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন, কারণ পাশ করার মতো তার ইঙ্গিত দিয়েছিলেন যে পাশ করার মতো একটা নির্বাচন করতে 10 থেকে 20 কোটি টাকা লাগে। 7ই নভেম্বর যে সিদ্ধান্তটি তিনি আমাদেরকে জানিয়েছিলেন, ঠিক 2 দিন পরে 9 নভেম্বর এসে তিনি ঢাকা 10 আসনে ভোটার হয়েছেন এবং খুব পরিষ্কার উনি বলেছেন যে তিনি ঢাকা থেকে নির্বাচন করার চেষ্টা করছেন বা পরিকল্পনা করছেন এবং যথাসময়ে তিনি পদত্যাগ করার একটা প্রসেসের মধ্য দিয়ে যাবেন। ঢাকা 10 আসনে বিএনপি তার প্রার্থী আগে ঘোষণা করে নেই। যে কয়টি আসনে এখনো তারা শরিক দলের জন্য ধরে রেখেছে, নেগোসিয়েশন চলছে, ঢাকা 10 একটা আসন। এই আসনে এর আগের একজন সাবেক ছাত্রনেতা আছেন ব্যারিস্টার অসীম, উনি দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং আশা করা হচ্ছিল উনি মনোনয়ন পাবেন। এরশাদ আমল থেকে তিনি ছাত্র দলের নেতা। খুব স্বাভাবিকভাবেই মালিক পক্ষের ইচ্ছা নাই সম্ভবত, এবং সেই কারণে সেইখানে নতুন প্রার্থী হিসাবে আসছেন যিনি 2 দিনে 20 কোটি টাকা ম্যানেজ করে ফেলতে পারেন। অবশ্যই বিএনপি তাকে নমিনেশন দেবে, যে কোনো দল আগ্রহের সাথে তাকে নমিনেশন দেবেন, সেই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিএনপি এই যে জুলাইয়ের স্টেক নেওয়ার জন্য জুলাই যোদ্ধাদেরকে তার দলভুক্ত করছে এবং মূল্যায়ন করার চেষ্টা করছে, সেটা কি প্রশংসা যোগ্য এতদিন ছিল, সেটা কি বিতর্কের মুখে পড়লো কিনা না। আমরা দেখেছি এর আগে মুগ্ধের ভাই স্নিগ্ধকে বিএনপি দলে নিয়েছেন এবং উত্তরা থেকে ঢাকা 18 আসন থেকে তাকে মনোনয়ন দিবেন, এটা মোটামুটি পরিষ্কার। এর আগে মায়ের ডাকের তুলিকে মিরপুর অঞ্চলে বিএনপি নমিনেশন দিয়েছে, সেটা একটা চমৎকার সিদ্ধান্ত, লোকজন সেটা প্রশংসা করেছেন। এমনকি মুগ্ধর ভাই স্নিগ্ধ, যার অযোগ্যতা নিয়ে কথা আছে কিন্তু তার দুর্নীতি নিয়ে বাইরে ফিস গুঞ্জন থাকলেও কিন্তু খুব পিন পয়েন্ট করার কোনো সুযোগ তার নাই। তার অযোগ্যতা অদক্ষতা ছিল, বয়সের কারণে এটা হতেই পারে। সে স্কাউটে একটা বড় সর্বনাশ করে এসেছে। এর আগে আমরা জানি জুলাই ফাউন্ডেশনের সিইও হিসাবে চূড়ান্ত ব্যর্থ হয়েছে বলে লোকজনের অভিযোগ আছে, কিন্তু তারপরেও সে একটা বিএনপি ফ্যামিলি। তার বাবা পদাধিকারী হিসাবে ছাত্রদলে আছেন বলে আমরা জানি, মানে ছিলেন, সুতরাং সে বিএনপি থেকে নমিনেশন দিতে পারে। কিন্তু ওই দুটো কেসের সাথে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কেস সম্পূর্ণ আলাদা। এই গত জুন মাসেও বিএনপি নেতা ইশরাক, যাকে আদালত বলেছিল যে তিনি মেয়র পদে ঢাকা সিটি কর্পোরেশনে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে তাকে নিয়োগ দেওয়া যেতে পারে, সেইখানে স্থানীয় সরকার উপদেষ্টা, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব যার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার ব্যক্তিগত দৃঢ়তা বলুন, এক রুখামি বলুন, গোয়ার তুমি বলুন, যাই বলুন, তার কারণে সেইখানের মধ্যে কিন্তু ইশরাক দায়িত্ব নিতে পারেন নাই। তিনি জনতার মেয়র হিসেবে রয়ে গেছেন, কিন্তু জনতার মেয়র থেকে খাতার মেয়রে তাকে উঠতে দেওয়া হয় নাই। এবং এই জন্য প্রকাশ্যে ইশরাক এবং আসিফের মধ্যে বাদানুবাদ হয়েছে। ইশরাকের সমর্থকরা আসিফের ছবিতে জুতা পেটা করেছেন, আসিফ প্রতিক্রিয়া দেখিয়েছেন, বলেছেন যে এটা বেআইনি তো বলেছেন, আরো কি কি যেন বলেছেন। এবং ইশরাক অভিযোগ করেছিলেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আসলে শপথ ভঙ্গ করছেন এবং তার ব্যক্তিগত রাগ অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে ইশরাককে দিতে চাচ্ছেন না। বিএনপি অনেক চেষ্টা করেছিল, অনেক আন্দোলন করেছিল, অনেক হইচই হাউকাউ হওয়ার পরেও ইশরাকের ভাগ্যে মেয়রের শিকেটা ছিঁড়ে নেয়। তো সেই জায়গায় তরুণ নেতা ইশরাকের সাথে যার এইরকম একটা রেশারেশির জায়গা ছিল, সেই রেশারেশিকে ঢাকা 10-এ এনে বিএনপি কেন নমিনেশন দিতে চাচ্ছে, এই প্রশ্নটা বোধহয় তোলার দরকার আছে। এবং এখানে বিএনপি কি কি ভুল করছে তা আমরা একটু আলাপ করতে চাই। আপনারা অনেকেই বলবেন যে ভাই আপনি তো বেশি বোঝা শুরু করে দিয়েছেন, বিএনপি কোথায় বলেছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নমিনেশন দিবে। আমার কাছে মনে হয় আমরা যদি কথা না বলি বিএনপি এটা দিবে। মানে আমাদেরকে তো আসলে এত বেকুব এবং বোকা ভাবার কোনো কারণ নাই। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিন্তু এনসিপির প্রার্থী না এবং পরিষ্কার উনি এনসিপিতে জয়েন করবেন না। যদি জয়েন না করেন তাহলে তার মার্কাটা কি হবে, তাকে স্বতন্ত্র ইলেকশন করতে হবে এবং স্বতন্ত্র ইলেকশন করে উনি যদি ধানের শীষ না পান তাহলে উনি আসলে ঢাকা 10-এ সুবিধা করতে পারবেন না। সুতরাং তাকে ঢাকা 10-এ ধানের শীষে আসতে হবে এবং ধানের শীষ তার জন্যই অপেক্ষা করছে বলে এরকম একটা মূল্যবান জায়গায়, যেখানে বিএনপি নিশ্চিত প্রার্থী ছিলেন ব্যারিস্টার অসীম এবং আরো অনেকেই পুরনো বিএনপি নেতারা সেখানে চেষ্টা করছেন, তাদের কাউকে না দিয়ে বা ঢাকা 10-এর মতো জায়গায় আমরা জানি যে অনেক সময় বড় বড় ব্যবসায়ীদেরকে মনোনয়ন দেওয়া হয়, যাদেরও এরকম 20 কোটি টাকা 2 দিনে জোগাড় করার হিম্মত আছে, তাদেরকে না দিয়ে এখানের মধ্যে খালি রাখার। এবং একই সাথে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ঢাকা 10-এ ভোটার হিসেবে তালিকাভুক্ত হওয়াকে যদি মেলাতে না পারে তাহলে বলতে হবে বিএনপি এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আমাদেরকে আমাদের বুদ্ধিমত্তাকে খুব একটা সম্মান দেয় না। অবভিয়াসলি সিদ্ধান্ত নেওয়ার এখন অনেক সময় আছে, কিন্তু সিদ্ধান্তটা সেদিকেই যাচ্ছে হয়তো।
এখানে খুব পরিষ্কার করে একটা জিনিস আমি বলতে চাই, এর মাধ্যমে বিএনপির কি কি সর্বনাশ হবে। প্রথম কথা মনে রাখতে হবে, এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া হচ্ছে উপদেষ্টাদের মধ্যে সবচেয়ে বিতর্কিতদের একজন। আমি যখন এই ভিডিওটা করছি, আপনারা অনেকে জানেন, সে বিকেএসপিতে তার প্রাইভেট আর্মি একটা বানানোর যে ট্রেনিং শুরু করেছে, যেখানের মধ্যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের আন্ডারে আপনারা জানেন হাজার হাজার লোককে জুডো, কুমফু, কারাতে এবং অস্ত্র শিক্ষা দেওয়া হবে। সেই উদ্বোধনী অনুষ্ঠানে আসিফ মাহমুদ সজীব ভুইয়া জাতীয় সঙ্গীত বাজতে দেন নাই। আমরা মনে করলাম যে এটা হয়তো ভুল হতে পারে, কিন্তু সাংবাদিকরা যখন প্রশ্ন করেছিলেন তিনি কিছু না বলে, এটা যখন অনলাইনে আসলো, চ্যানেল আই মাধ্যমে প্রথমে এটা প্রকাশিত হয়, কিছুক্ষণ পরে চ্যানেল আই সেই ক্লিপটি ডিলিট বা মুছে দিয়েছে। কেন দিয়েছে আমি জানি, আপনি জানি। আমার ধারণা ডাস্টবিন শফিক ছাড়া সকলেই জানেন বাংলাদেশের প্রেস ফ্রিডমের কি অবস্থা। ডাস্টবিন শফিক ছাড়া সকলেই মানেন যে বাংলাদেশে এখন সাংবাদিকতা আসলে কিভাবে হয়। এখন বোধহয় টেলিফোনও করা লাগে না আমার ধারণা। এখন হয়তো ফেসবুকের ইনবক্সেই বলে দেয় শালা এটা নামা, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ। সো এই অবস্থার মধ্যে যখন অবস্থা, এই যে লোক জাতীয় সঙ্গীতকে ধারণ করে না তাকে বিএনপি নিয়ে প্রার্থী করতেছে। জাতীয় সঙ্গীতকে যে ধারণ করে না, যে বাংলাদেশের স্বাধীনতার যে মূল স্পিরিট সেটাকে ধারণ করে, আপনি বলবেন এদের তো কেউই করে না। এদের কেউ না করলেও জাতীয় সঙ্গীত আপনি একটা রাষ্ট্রীয় প্রোগ্রামে, সরকারি প্রোগ্রামে বাজাতে এখনো বাধ্য, যতক্ষণ না আপনারা আপনাদের সেই স্বপ্নের সংবিধান তৈরি করে না ফেলেন। তার আগ পর্যন্ত জাতীয় সঙ্গীত আপনি রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী একটা রাষ্ট্রীয় বড় অনুষ্ঠানে বাজাবেন। সেটা যদি না বাজিয়ে থাকেন, ভুল হয়ে থাকে, তাও আপনি দুঃখ প্রকাশ করবেন বা বলবেন আমি এটা তদন্ত করে দেখবো, খোঁজ নিয়ে দেখবো। কিছু না বলে আসিফ মাহমুদ 300 কোটি ভুইয়া, মাপ চাই, সজীব ভুইয়া এখানে চলে গিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা অনেকে বলবেন যে আপনি কেন 300 কোটির কথা বলছেন। এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া আপনারা জানেন যে একেবারে করাপশনের, দুর্নীতির একটা বড় পুত্র যদি বলা হয়, একটা সিম্বল যদি বলা হয় এই সরকারের, এটাই আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সে তার বাবাকে দিয়ে প্রথমে একটা, মনে আছে কিনা না, ঠিকাদারি লাইসেন্স করে ফেললো, এবং সেই লাইসেন্স দিয়ে বাবা হঠাৎ করে ঠিকাদার হয়ে গেলেন। যখন মিডিয়া আসা শুরু হলো, পত্রপত্রিকা, এটা যেন আর ধামাচাপা দেওয়া যাচ্ছিল না, পরে তওবা বাবা বুঝে নাই বলে এটা বাদ দেওয়া হলো। মানলাম এটাও হয়তো একটা ভুল হতে পারে। আপনারা জানেন যে গুলশান বনানী অঞ্চলের যে চাঁদাবাজের সার্কেল, যে র্যাকেট, তার মধ্য থেকে এনসিপির যে নেতাকে ধরা হয়েছে, সে বলেছে যে ওই দিন রাতে, বিশেষ করে আওয়ামী লীগের সাবেক এমপি শাম্মীর বাসায় যে চাঁদাবাজিটা ঘটে, যেদিন ঘটে, সেই দিন রাতে, গভীর রাতে আসিফ মাহমুদ সজীব ভুইয়া সাদা একটা মোটরসাইকেল নিয়ে ওয়েস্টিন হোটেলে যান, এবং সেইখানে এই চাঁদাবাজদের যে সর্দার ছিল, গুরু ছিল, তাকে তিনি ইনস্ট্রাকশন দিয়েছেন। এই কথাটা কিন্তু চাঁদাবাজি সংশ্লিষ্ট একজন কি যেন এটা বৈষম্য বিরোধী ছাত্র নেতা তখন বলেছিলেন, এবং এটা বেশ ভাইরাল হয়েছিল। এবং পরে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বললেন যে না, কাজ করতে করতে গভীর রাতে যখন ওনার ক্ষুধা লেগে যায়, উনি 300 ফুটে যান, এবং সেখানে যখন হাঁসের মাংস না পান, ওয়েস্টিনের দিকে যাওয়া হয়। উনি কিন্তু বলেন নাই যে উনি ওয়েস্টিনে যান, যদিও ওয়েস্টিনের রুমের ভিতরে তার ছবি আছে, সেই ছবিগুলো ফেসবুকে আছে, একজন নারী সেটা পোস্ট করেছেন। এই বিষয়ে আমি যেতে চাই না, মানুষের ব্যক্তিগত প্রেফারেন্স থাকতেই পারে। অবিবাহিত একজন মানুষ, উনি বদ্ধ হোটেল রুমে কি করেন না করেন এটা আসলে আমাদের দেখার বিষয় নয়। একজন প্রাপ্তবয়স্ক মানুষ, যাই করুন, সেই আলাপে যাচ্ছি না। কিন্তু আমরা আসতে চাচ্ছি মোয়াজ্জেম হোসেন, এপিএস মোয়াজ্জেম হোসেনের মাধ্যমে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার উপরে যে কাহিনীগুলো ঘটেছিল। আপনাদের মনে রাখতে হবে যে 9 এপ্রিল তারিখে, 2025-এর 9 এপ্রিল, দুইজন বড় নেতা, এনসিপির বড় নেতা, একজন হচ্ছেন হাসনাত এবং একজন হচ্ছেন সার্জিস আলম। হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম দুদকে গিয়েছিলেন 9 এপ্রিল, এবং তারা সেখানে অতি গোপনীয় ইনফরমেশন দিয়ে এসেছেন, যে বিষয়ে তারা পত্রিকায় বলতে অস্বীকার করেছিলেন, কার বিরুদ্ধে কি বিরুদ্ধে কথা বলেছিলেন। অভিযোগ আছে, গুঞ্জন আছে, ফুসফিস আছে। এটা স্পেসিফিকলি আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং তার যে এপিএস ছিল মোয়াজ্জেম হোসেন, তার বিরুদ্ধে এই অভিযোগগুলো ছিল। 9 এপ্রিল যখন এই ঘটনাটা ঘটে, 9 এপ্রিলের মাত্র কিছুদিন পরে, 21শে এপ্রিল, প্রায় 12 দিন পরে অফিসিয়ালি অব্যাহতি দেওয়া হয় এই মোয়াজ্জেম হোসেনকে। কারণ দুদকে যখন দুজন পাওয়ারফুল ছাত্র নেতা বা দুজন পাওয়ারফুল এনসিপি নেতা চলে যান, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এটা ধামাচাপা দেওয়া যায় না। এটা বোঝায় যে এক ধরনের টাগ অফ ওয়ার, এক ধরনের ক্ষমতার দ্বন্দ্ব, এক ধরনের ভাগাভাগির দ্বন্দ্ব হয়তো এখানের মধ্যে আছে। এবং তারা যদি নাম উল্লেখ করে মোয়াজ্জেম হোসেন এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে এখানে অভিযুক্ত করে থাকেন,
তাকে একেবারে ধামাচাপা দিলে, আমরা হাসনাতের স্বভাব জানি, সার্জিস যাই হোক, হাসনাত হয়তো এটা নিয়ে একটা তাণ্ডব ঘটিয়ে ফেলতে পারেন, এই তোরা রাজুতে আয়। সুতরাং 9 এপ্রিলের অভিযোগের পরে 12 এপ্রিল আমরা, যদিও 9 এপ্রিল কি ঘটেছিল সেটা আমরা, কার বিরুদ্ধে অভিযোগ সেটা অফিসিয়ালি আমরা জানি না, কিন্তু 12 এপ্রিল আমরা দেখলাম মোয়াজ্জেম হোসেনকে প্রথমে অব্যাহতি দেওয়া হলো, মানে তাকে চাকরিচ্যুত করা হলো। মজার ব্যাপার হচ্ছে সেই চাকরিচ্যুতির কিছুক্ষণ পরেই সেইটাকে চেঞ্জ করে, পরিবর্তন করে বলা হলো যে সে আসলে পদত্যাগ করেছে এবং তার পদত্যাগ পত্র গ্রহণ করা হয়েছে। এটা কে বলেছেন? আসিফ মাহমুদ সজীব ভুইয়া এটা বলেছেন। উনি বলেছেন যে না, ও বেশ আগে 25শে মার্চ পদত্যাগ পত্র দিয়েছিল, ওইটা 25শে এপ্রিল উনি এই কথাটা বলেছেন, 1 মাস পরে পদত্যাগ পত্র নেওয়া হয়েছে, কারণ তার লেখাপড়া আছে, পড়াশোনা আছে। সে বলেছে তার চাকুরি, ব্যাংকে চাকুরির ইন্টারভিউ আসছে, বিসিএস এর রিটেন পরীক্ষা আসছে, এই কারণে তাকে পদত্যাগ দেওয়া হয়েছে। এর মানে হচ্ছে মোয়াজ্জেম হোসেন যে একটা চোর, রাষ্ট্রীয়ভাবে দুদকের আন্ডারে তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে, দুদক তার এনআইডি ব্লক করেছে, দুদক তার বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা দিয়েছে, এই পরিস্থিতিতেও আসিফ মাহমুদ সজীব ভুইয়া মোয়াজ্জেম হোসেনকে আগলে রাখার একটা চেষ্টা করেছেন, যার বিরুদ্ধে ন্যূনতম 300 কোটি টাকা চুরির অভিযোগ আছে। এই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এটা করেছেন, কারণ কি? তিনি যদি সৎ হতেন, তিনি যদি খুব নিট অ্যান্ড ক্লিন হতেন, তার যে কোনো একজন কর্মচারী যদি এই দুর্নীতি করে থাকে, তিনি বলতেন যে হ্যাঁ ও চোর, ওকে ধরো, ওকে হ্যাঁ আমি চাকরিচ্যুত বের করে দিয়েছি। উনি এটা অন্যভাবে বলেছেন যে এটা তো আমাদের আসলে কিছু করার নাই, সে পদত্যাগ করে চলে গেছে, সাংবাদিকদের প্রশ্নের মুখে তিনি বলেছেন। এখন দুদক এটা দেখতে পারে। দুদক মোয়াজ্জেম হোসেনের কি দেখছে আমরা জানি না, কিন্তু মোয়াজ্জেম হোসেনকে আজকে যখন আমি ভিডিওটা করছি, সে মাগুরা 2 আসনে এনসিপির সম্ভাব্য প্রার্থী হিসাবে বেশ জোরে সোরে প্রচারণা চালিয়ে যাচ্ছে। ভাই 300 কোটি টাকা যদি কেউ মেরে থাকে, তার কিছু ভাগ তো এপিএস, মানে যে মেরেছে তার আছে, এটা দিয়ে বোধহয় এই যে 10-20 কোটি টাকার নির্বাচন কয়েকটা করার মতো ক্ষমতা মোয়াজ্জেম হোসেনের আছে। প্রশ্ন হচ্ছে সেই টাকার কত অংশ আসলে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কাছে আছে কিনা, আদৌ আছে কিনা। এবং তিনি যেভাবে বিভিন্নভাবে বিতর্কিত হয়েছেন এর আগে, এই যে এখন আবার সশস্ত্র বাহিনী ট্রেনিং দিচ্ছেন, এর আগে নিজে তিনি অস্ত্রের ম্যাগাজিন নিয়ে বিমানবন্দরে ধরা পড়লেন, তিনি ভিআইপি পরিচয়ে ভিআইপি গেট দিয়ে চলে যেতে চাচ্ছিলেন অস্ত্রের ম্যাগাজিন সাথে নিয়ে। এই ধরনের একজন কি বলা যায়, শুধু দুর্নীতিবাজ নয়, এক ধরনের সন্ত্রাসী মুডের লোক, যাকে আমরা দেখেছি গোপালগঞ্জে যখন ওয়াকার বাহিনী স্টিম রোলার চালায়, তিনি তখন সেন্ট্রাল মনিটরিং সিস্টেমের মধ্যে অনেকগুলা কি বলে ওটাকে, স্ক্রিন সামনে নিয়ে বসে বসে সেটা নিয়ন্ত্রণ করছিলেন। তিনি সেনাবাহিনীকে তখন হুকুম দিচ্ছিলেন এবং সেটা তিনি গর্বের সাথে ফেসবুকে প্রচার করছিলেন। এটা কিন্তু খুব স্ট্র্যাটেজিক্যাল এবং টেকনিক্যাল জায়গায় তিনি করেছিলেন, তা না, গর্বের সাথে করছিলেন যে দেখ আমি করতে পারি। এই ধরনের এক ধরনের, যার বিরুদ্ধে প্রকাশ্য দুর্নীতির অভিযোগ আছে, যার আচার আচরণ ভাবগম্ভীর মধ্যে সন্ত্রাসী কাহিনী আছে, তার 10-20 কোটি টাকা যদি থাকে, আমি জানি না এটার কত ভাগ বিএনপির নমিনেশন বোর্ডের, বললে তো ভাই অনেক কিছু বলা যায়, মানে যাই কিভাবে সেই মনোনয়নটা হচ্ছে আমরা জানি না, কিন্তু বিএনপি কি আসলে এই মনোনয়নটা দিয়ে লাভবান হবে, নাকি শুরু থেকেই তারা আরেকজন নতুন চাঁদাবাজ, আরেকজন নতুন সন্ত্রাসী, আরেকজন নতুন মাস্তানকে তাদের দলে নিয়ে যাচ্ছে, যার সাথে একটা টাগ অফ ওয়ার, একটা টেনশন অলরেডি ঢাকার আরেকজন জনপ্রিয় নেতা সাদেক হোসেন খোকার সন্তান ইশরাকের সাথে এক ধরনের টাগ অফ ওয়ার আছে, এবং যুব দলের নয়ন সহ এই বাঞ্চ অফ পিপলের সাথে যারা অলরেডি জুতা পেটা করেছে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ছবিতে, তাদের সাথে একটা টাগ অফ ওয়ার আছে। এটাই আমাদের দেখার বিষয় আগামীতে। এই সময় আমি শহীদ কাদরীর একটা কবিতা দিয়ে শেষ করতে চাচ্ছি। আপনারা অনেকেই সেই কবিতাটা জানেন, খুবই জনপ্রিয় একটা কবিতা। বন্য শুকর খুঁজে পাবে প্রিয় কাদা, মাছরাঙা পাবে অন্বেষণের মাছ, কালো রাতগুলো বৃষ্টিতে হবে সাদা, ঘন জঙ্গলে ময়ূর দেখাবে নাচ। প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিকই, কিন্তু শান্তি পাবে না, পাবে না, পাবে না। বিএনপি মিলবে চাঁদাবাজের সাথে ঠিকই, শান্তি পাবে কি পাবে না, পাবে কি পাবে না, পাবে কি পাবে না, আমি আপনি দর্শক এখনো জানি না। ভালো থাকেন, কথা হবে আগের পর্বে আগামীকালকে অন্য কোনো একটা বিষয় নিয়ে। প্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে।
ভয়ঙ্কর রকমের শীত বলা যেতে পারে। আমি জাস্ট গতকাল কি ছিলাম আমেরিকাতে, আজকের একটা শীতের কবলে পড়েছি। আমার হাতের ডান দিকে আছে হচ্ছে ফিনল্যান্ড পার্লামেন্ট, ন্যাশনাল পার্লামেন্ট, এবং হাতের বাম দিকে তাদের যে কেন্দ্রীয় লাইব্রেরি সেটি। কিন্তু আমি যেটি বলছিলাম যে এই হেলসিঙ্কির যে তীব্র শীত বা হিম, তার থেকেও হিম করা একটা খবর আছে, যেখানে আমার কাছে মনে হয় যে বিচারহীনতার যেই হিমশীতল গল্প, এটি ফিনল্যান্ডের এই হিমশীতল থেকেও অনেক ভয়াবহ। আমি আপনাদেরকে বলা যেতে পারে একটি ব্রেকিং খবর আমি আপনাকে দিতে চাই। সেটি হচ্ছে যে আপনারা জানেন যে সেনাবাহিনীর যে 25 সদস্যের বিরুদ্ধে চার্জ আনা হয়েছে, যাদের বিচার এই ইল্লিগাল ইউনুস গভর্নমেন্ট ইল্লিগালি করছে, তাদের স্বজনদের অনেকেই আমার সাথে যোগাযোগ করেছে এবং ভেতরের কিছু ভয়াবহ খবর দিয়েছে। এর একটি বড় ব্যাপার হচ্ছে যে যেই কারাগারে আটকে রাখা হয়েছে, যেই ঘরটিকে কারাগার বলা হয়েছে, সেখানে তাদের উপরে রীতিমতো টর্চার চলছে। এবং মজার ব্যাপার হচ্ছে যে হিজবুত তাহরির যে অংশটি আছে সেনাবাহিনীর, তারা নানানভাবে এই বন্দীদেরকে, এই সেনাবাহিনীর মেজর জেনারেল, ব্রিগেডিয়ার, তাদেরকে নানানভাবে টর্চার করছে এবং কোনো ধরনের প্রস্তুতি ছাড়া, কোনো ধরনের নিয়ম কিছু ছাড়া তাদেরকে নানানভাবে মানসিক যন্ত্রণার মধ্যে ফেলেছে। এর মধ্যে বলে রাখা ভালো যে যেই আর্মি অফিসাররা আছে, তারা তাদের পছন্দ মতো আইনজীবী চেয়েছিল, কিন্তু সেনাপ্রধান যে ওয়াকারের নির্দেশে বলা হয়েছে যে কোনো লয়ার দেওয়া হবে না, আমরা যে লয়ার ঠিক করে দিব সেটাই। অর্থাৎ সেখানে যেই লয়ার, তাদের মনে হয় অ্যাডজুটেন্ট জেনারেল বা সামথিং কিছু একটা বলে, সেই লোকটি হচ্ছে কমপ্লিটলি একটা জামাতি, ইউনুসের খুব পছন্দের, ইউনুসদের ফ্যামিলি মেম্বারই ওরকম জামাতি এক লোককে নিয়োগ দেওয়া হয়েছে আইনজীবী হিসেবে। সেই লোকটি রীতিমতো কথা বলছে যে হ্যাঁ আপনারা তো এই করেছেন সেই করেছেন, মানে ওদেরই লয়ার ওদের এগেনস্টে কথা বলছে। কোর্টে কি করবে সেটা বলা বাহুল্য। ফ্যামিলি মেম্বাররা ভয়ঙ্কর রকমের কান্নাকাটি করছে, আমাকে এসে বলেছে যে এই ঘটনা চলছে, তাদেরকে দেখা করতে দেওয়া হচ্ছে না স্বজনদের সাথে। এবং এই কাজগুলো করার আগে যখন এদের বিচারটা শুরু হয়, আপনারা জানেন যে সেনাবাহিনীর তরফ থেকে সেনাবাহিনীর জেনারেলস, মিড লেভেল অফিসার, অনেক সিনিয়র অফিসাররা এটা সেনাবাহিনীর উপর এক ধরনের অপমান হিসেবে ধরেছে। এই খবর পাওয়ার পরে আমার কাছে পুরো জিনিসটাকেই একটা ভয়ঙ্কর সিচুয়েশন মনে হয়েছে। আমাকে ডিজিএফআইয়ের এক কর্মকর্তা পরিষ্কার করে ফোনে বলেছে যে তারা ঠেকানোর চেষ্টা করেছে, ওয়াকারের এইসব অমানবিক কাজগুলো নিয়ে তারা যথেষ্ট কনসার্ন, এটাকে ঠেকানোর চেষ্টা করেছে। কিন্তু এখানে হিজবুত তাহরির এবং জামাতপন্থী আর্মি অফিসাররা যেই ভয়াবহ অবস্থা করেছে, ওদেরকে ওই কারাগারে ক্যান্টনমেন্টের ভেতরেই মারতে পারে বলে বা আহত করতে পারে বলে এক ধরনের খবর আছে। এখন প্রশ্ন হচ্ছে যে ওয়াকারুজ্জামান এটা কেন করছে? ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ওয়াকারুজ্জামান যে এই লেভেলের ভিন্ডিকটিভ, এটি আমি জানতে পেরেছি সেই ডিজিএফআই কর্মকর্তার কাছে। ওয়াকার যখন চাকুরিতে ছিল, সেই চাকুরি থাকা অবস্থাতে যেসব অফিসারদের সাথে তার নানানভাবে টক্কর হয়েছে, বা সেই অফিসারদের স্নেহধন্য যে অফিসাররা আজকে ইন্ডাক্টমেন্টের শিকার হয়েছে, তাদেরকে এই বিচারের কাঠগড়াতে আনা হয়েছে, তাদের উপরে প্রতিশোধ নিচ্ছে। যেমন মেজর জেনারেল সাইফের কথা বলতে পারি, যে তাকেও আপনার এই অপরাধী করে তার নামেও সমন জারি করা হয়েছে। আমরা বলতে পারি র্যাবের খায়রুল ইসলাম, এই ধরনের ব্যক্তিদের কথা আমরা বলতে পারি। সেখানে আরও অফিসাররা আছে। সেটা হয়েছে যে এই মানুষগুলোর উপরে ওয়াকারের আগের থেকে রাগ ছিল। যেমন সেনাবাহিনীর সেনাপ্রধান হওয়ার দৌড়ে ছিলেন মেজর জেনারেল সাইফ। এই মেজর জেনারেল সাইফকে মানে শায়েস্তা করবার জন্য পরবর্তী সময় তাকে দুদকের লোক পাঠায়, কারণ সে কেন তার সাথে সেনাপ্রধান হওয়ার দৌড়ে ছিল। আমাদের ডিজিএফআই সাবেক যেই মহাপরিচালক জনাব হামিদুল হক, সেই হামিদুল হকের প্রতি তার ভয়ঙ্কর রকমের ক্ষোভ, এই কারণে যে হামিদুল হকের কারণেই শোনা যাচ্ছে যে সেখানে নাকি জামাতিরা এখানে আসলে কঙ্কার করতে পারেনি, জামাতিদের দিয়ে একটা ইসলামিক রিপাবলিক করতে চেয়েছে, এগুলোতে বাধা দিয়েছে। এই ধরনের খবর কিন্তু আমাকে ডিজিএফআইয়ের কর্মকর্তারাই দিয়েছে। সুতরাং আলটিমেটলি যেটা হয়েছে যে ওয়াকারুজ্জামানের যে ব্যক্তিগত পুঞ্জীভূত ক্ষোভ এবং তার এইসব ইত্রামির কারণে যে এই আর্মি অফিসারদের বিচার চলছে, তাদের লয়ার দেওয়া হচ্ছে না, তাদের ঠিকমতো খাওয়া দেওয়া হচ্ছে না, আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে দেওয়া হচ্ছে না, এবং হিজবুত তাহরির এবং জামাতের লোকজনদেরকে সেখানে পাঠিয়ে নানানভাবে টর্চার করা হচ্ছে। যেসব সৈনিকরা ওদেরকে গার্ড দিচ্ছে ওইখানে, সেসব সৈনিকরাও
অত্যন্ত খারাপ ব্যবহার করছে এবং এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। সেনাবাহিনীর চেইন অফ কমান্ড কমপ্লিটলি ভেঙে যাচ্ছে এবং একজন মেজরের সাথে যখন একজন সৈনিক খারাপ ব্যবহার করছে, এগুলো ভয়ঙ্কর আকারের ধারণ করেছে। আমি সেনাবাহিনীর সমস্ত অফিসারদের উদ্দেশ্যে এই ভিডিওটা করছি তাদের জানানোর জন্য, যত ইউনিট যত ক্যান্টনমেন্টে আছে, এবং আমি বলবো তাদেরকে সোচ্চার হওয়ার জন্য। এবং এই